আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস, যেটা হইতে যাচ্ছে রিভিশনের বেস। এর আগের লেকচার গুলোতে আমরা সব থিওরিটিক্যাল পার্ট কভার করছি, শুধু বোধহয় একটা চ্যাপ্টার বাকি, বাট ওটা আহামরি খুব মানে কমপ্লেক্স কোনো চ্যাপ্টার না। ওটা জাস্ট কয়েকটা থিওরি, মুখস্থ থিওরি টাইপ ব্যাপার স্যাপার পড়লেই হয়ে যায়। বাট আমি যতটা জানি এই চ্যাপ্টারটা সম্পর্কে, যদি আমি ইঞ্জিনিয়ারিং এর এখনো দুই চ্যাপ্টারটা টাচ করি নাই, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং এর টপিকে ওই জিনিসটা অ্যাড করা আছে আর কি, সেমিকন্ডাক্টর। তো এর আগে হচ্ছে ত্রিপলের এক ভাইয়ের সাথে কথা বলছিলাম ওই চ্যাপ্টারটা নিয়ে, সেমিকন্ডাক্টর চ্যাপ্টার। ভাইয়া বলছিল যে হইতেছে ওটা পড়াইতে ভাইয়ের খুব বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগে? কারণ টপিকটা এতটাই খাপছাড়া খাপছাড়া করে লিখা, মানে অনেক কিছু বলার আছে বাট বই অত কিছু বলে নাই। সো ভাইয়েরা জাস্ট ওটা ফর্মুলা পড়ায় চলে যায়, এরকম ব্যাপার স্যাপার। বাট আমরা যতটুকু বোঝার সামর্থ্য রাখি ততটুকু দিয়েই বোঝার চেষ্টা করবো এটা। তবে তার আগে হচ্ছে রিভিশন ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের সামনে পরীক্ষা আছে। ওকে, তো আজকে ফার্স্ট রিভিশন ক্লাসটা আমরা যেটার উপর নিচ্ছি সেই টপিকটা হইতেছে আর কিছু না, নিউটনিয়ান মেকানিক্স, যেটা আমার অনেক কঠিন একটা চ্যাপ্টার লাগতো যখন আমি বাচ্চা ছিলাম আর কি। তবে পরে হচ্ছে জিনিসটা যেটা বুঝলাম, যে নিউটনের মেকানিক্স আমরা যে জিনিসগুলোকে কঠিন ভাবি সেই জিনিসগুলো আসলে খুব বেশি একটা আসে না। যেমন আমরা ওই যে কৌণিক গতিরোধ নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। তো তার আগে আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। তুমি যদি হচ্ছে কঠিন জিনিসপাতি কখনো ডিল করতে চাও, ধরো একটা চ্যাপ্টার তুমি বুঝলে যে হ্যাঁ এই চ্যাপ্টারটা একটু তোমার কাছে কঠিন লাগতেছে, ভালো কথা। তো এখন কঠিন লাগতেছে ঠিক আছে, বাট একটা চ্যাপ্টার তো একটা জিনিসেরই মানে জিনিস দিয়ে ভরা না। একটা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো টপিক থাকে, একটা টপিকের মধ্যে আবার অনেকগুলো মানে সাব টপিক থাকে। তো তোমার কাছে দেখবা তুমি সবগুলো টপিক তোমার কাছে কঠিন লাগে না। হ্যাঁ, তুমি হচ্ছে সবগুলো হয়তো মানে সমানভাবে বুঝতেছো না, বাট কোনোটা খুব ভালো বুঝতেছো, কোনোটা একটু কঠিন লাগতেছে। ওকে, এরকম খুব কঠিন লাগবে সংখ্যা হচ্ছে বেশি না, less than 40%, 40%-এর থেকে কম থাকবে। ওকে, তো তোমার টার্গেট থাকবে ফার্স্ট একটা কঠিন চ্যাপ্টার ডিল করার সময় ওই যে 60%, যে 60%টা সহজ, ওটাকে আগে ডিল করে ফেলা। যে হ্যাঁ এই 60%টা আমাদের ডান। ওকে, ডান হওয়ার পরে তুমি যখন মোটামুটি 60% নিয়ে মানে কনফার্ম যে হ্যাঁ মোটামুটি বুঝছি, বাট এই 40% একটু একটু কঠিন লাগতেছে, তো এটাতে একটু বেশি প্রেশার দেওয়া উচিত, মানে বেশি কাজ করা উচিত এই পার্টটা নিয়ে। কিরকম কাজ করা উচিত? এর খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, যে এটা আসলে কিভাবে কাজ করতেছে, এখান থেকে কিরকম ম্যাথ আসতেছে। খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করা উচিত, এবং শুধু কাজ করলেই হবে না, ওটাতে একটু বেশি সময় দিতে হবে। মানে সহজ জিনিসগুলোতে কম সময় দিলেই হচ্ছে, ঠিক আছে মানলাম, কিন্তু যে জিনিসগুলো একটু কঠিন একটু কমপ্লেক্স লাগবে সেখানে অল্প একটু পার্টে বেশি সময় দিতে হবে, অল্প টুকরায় বেশি সময়, ঠিক আছে? অল্প একটু পার্টেই তুমি হচ্ছে বেশি সময় ইনভেস্ট করো, তাইলে হচ্ছে ওই জিনিসগুলোতে তোমার স্ট্রং জোন তৈরি হবে। আর কঠিন জিনিসগুলোতে একটা মজার ব্যাপার হচ্ছে, যদি তুমি সেটাকে স্ট্রং জোনে কনভার্ট করতে পারো, যদি তুমি একটা কঠিন টপিককে স্ট্রং জোনে কনভার্ট করতে পারো, তাহলে ওই টপিকটা একটা পর্যায়ে গিয়ে হচ্ছে তোমার কনফিডেন্সকে অনেক বেশি বুস্ট করে, অনেক বেশি বুস্ট করে। কারণ ওই কঠিন টপিক শুধু তোমার কাছে কঠিন লাগছে ব্যাপারটা এমন না, ওই কঠিন টপিক আরো 10,000 20,000, ধরো কতজন এই অ্যাডমিশন দেবে আর কি, তাদের কম বেশি সবার কাছে জিনিসটা কঠিন লাগছে। তো তুমি যখন সেটাকে স্ট্রং জোনে কনভার্ট করতেছো, তুমি ওদেরকে বিট করতেছো। সো এই বিটিংটা ইম্পর্টেন্ট, অ্যাডমিশন লেভেলে তোমার একটা কনফিডেন্স যোগায় আর কি। তো এই বুস্ট করা কনফিডেন্সটা অনেক হেল্প করে, ঠিক আছে? তো আমরা ওই টাইপের মোটিভেশনের কথাবার্তা যাচ্ছি না, আমরা সরাসরি টপিকে যাচ্ছি। তো এইখানে আমার কাছে যে জায়গাটাতে সবচেয়ে বেশি কমপ্লেন আসছে সেটা হচ্ছে কৌণিক গতিটা বুঝতে একটু সমস্যা হয়েছে কম বেশি সবারই। আর খুব সত্য কথা বলে এই জিনিসটা আমিও প্রথমবার বুঝতে একটু হিমশিম খাইছিলাম, কারণ টপিকটা আসলে আমাদের জেনারেল টপিকের সাথে যায় না, আমরা সবসময় রৈখিক জিনিসপাতি নিয়ে কাজ করতে করতে বেশি অভ্যস্ত। সেখানে কৌণিক ব্যাপারটা আসলে একটু অন্যরকম। কিরকম অন্যরকম সেটা আমি দেখি। আমরা সাধারণত কি করি, যেমন ধরো একটা বৃত্তাকার পথে ধরো তুমি হচ্ছে ভ্রমণ করতেছো। So, এটা হচ্ছে সেন্টার, সেন্টারকে কেন্দ্র করে আমি এই দিকে হচ্ছে ভ্রমণ করতেছি, এইটা হচ্ছে আমার ভ্রমণ করার পথ, ভালো কথা। কিন্তু তুমি একটা পথ থেকে শুরু করে ধরো হচ্ছে একটা নির্দিষ্ট অংশ গেছো, একটা বৃত্তাকার পথে তুমি একটা নির্দিষ্ট পোর্শন আর কি ভ্রমণ করছো, বা একটা নির্দিষ্ট পোর্শন গেছো। ধরো এ পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে গেছো। ওকে, তাহলে এখানে দেখো একটা পরিধি তৈরি হচ্ছে না, মানে একটা পরিধির টুকরা অংশ তৈরি হচ্ছে কতটুকু, এই যে এ থেকে বি অব্দি, এই যে এইটুকু যতটুকু আমি মার্ক করলাম, ধরো এস পরিমাণ তৈরি হয়েছে। এখন এই যে কেন্দ্রটা, সেখানে তুমি কেন্দ্রের কাছে তুমি আগে কোথায় ছিলা? আগে কেন্দ্রের কাছে ছিলা হচ্ছে এইদিকে, এইখানটাতে। এখন কেন্দ্রের কাছে কোথায় আসছো? এখন কেন্দ্রের কাছে আসছো এইখানটাতে, তাই তো? মাঝখানে একটা অ্যাঙ্গেল হয়েছে না, থেটা। বৃত্তাকার গতির ক্ষেত্রে, এই যে বৃত্তাকার গতির ক্ষেত্রে এই থেটাটাকে ধরা হয় সরণ। আগে কোথায় ছিল পরে কোথায় গেছো, এর মাঝখানের ডিস্টেন্সটা। এবং এই ডিস্টেন্সটা যেহেতু বৃত্তাকার, সেটা কোণ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং এই কোণের এককটা হচ্ছে রেডিয়ান।
তাহলে এইটা হচ্ছে আমাদের সরণ। বাট এই সরণটাকে আমরা বলবো হচ্ছে কৌণিক সরণ। এটাকে আমরা বলবো হচ্ছে কৌণিক সরণ। যা যা পড়ছি সবগুলো ওরকমই, জাস্ট হচ্ছে নামের আগে একটা হচ্ছে কৌণিক শব্দ উচ্চারিত হবে, এতটুকু। কৌণিক সরণ বা হচ্ছে কিছু একটা বলে নাই এরকম, বাংলা ভাষার যেগুলো টার্ম আছে, বাংলা টার্ম তো অনেকগুলো আছে। ওকে, আচ্ছা। তো এখানে দুইটা জিনিস দেখো, ফার্স্টে হচ্ছে রেডিয়াসটা দরকার হয়, আর থিটাটা আমি এখান থেকে পাচ্ছি, এখান থেকে এস হচ্ছে যতটুকু পরিধি ভ্রমণ করছি। কেন এই দুই কয়েকটা ব্যাপার বলতেছি, ধরো তুমি দুই ভাবে জিনিসটাকে ভ্রমণ করতে পারতা। এরকম করে হতে পারতো, ধরো কেউ একজন, এই দুইটা বৃত্তের কেন্দ্র হচ্ছে একটাই, এইটা ধরো এই পয়েন্টটা ও, ও হচ্ছে দুইটা বৃত্তেরই কেন্দ্র। এখন কেউ একজন এইখানে ছিল, আর কেউ একজন এইখানে ছিল। এটা হচ্ছে এ পজিশন আর এটা ক্যাপিটাল এ পজিশন, ঠিক আছে। প্রথম জনকে যদি বলা হয় বাবা এই কেন্দ্র থেকে যে প্রথম এ কোথায় আছে, এইদিকে আছে, দ্বিতীয় এ কোথায় আছে, সে কিন্তু একই অ্যান্সার দিবে যে হ্যাঁ ওই দিকেই আছে, দিকটা কিন্তু চেঞ্জ সে করতেছে না। একটু পরে ধরো এ ঘুরে টুরে এ আসছে এই পয়েন্টটাতে, ধরো এই পয়েন্টটা ছোট হাতের বি, এই পয়েন্ট থেকে এখানে শিফট করছে, আর বড় এটা শিফট করছে হচ্ছে এইখানটাতে, এটা ধরো হচ্ছে বড় হাতের বি। এখন যদি তুমি এইখানে থেকে প্রশ্ন করো বাবা বি এখন মানে এই পয়েন্ট এখন কোথায় গেছে, এইখানে গেছে, বি পয়েন্টে গেছে। ওকে, আর এই যে বড় হাতের এই পয়েন্টটা সেটা কোথায় গেছে, এটা গেছে এইখানটাতে গেছে, এই পয়েন্টটাতে গেছে। তাই তো দেখো, দিকটাতে কিন্তু খুব বেশি একটা চেঞ্জ হয় নাই, দিকটাতে কিন্তু খুব বেশি একটা চেঞ্জ হয় নাই। বাট তোমার ভ্রমণ করার যে পথটা, যেটা আমি দূরত্ব বলতে পারি, পরিধির টুকরাটা, সেটা হচ্ছে এস। এই জিনিসটা কিন্তু একটা রৈখিক, মানে একটা জাস্ট সরলরেখার মতো চিন্তা করতে পারো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ওসব বাদ। আপাতত হচ্ছে এইভাবে চিন্তা করো যে তুমি এই দূরত্ব কতটুকু সফর করছো, এস পরিমাণ সফর করছো। কে বেশি সফর করছে, এক নাম্বার কেসটা বেশি সফর করছে নাকি দুই নাম্বার কেসটা বেশি সফর করছে? অ্যাঙ্গুলার দুইজনই কিন্তু থেটা পরিমাণে ঘুরছে, দুইজনই তাদের জায়গা থেকে থেটা পরিমাণে সফর করছে, থেটা অ্যাঙ্গেলে সফর করছে। মানে তারা একটা বৃত্তাকার পথে চলছে, এবং বৃত্তাকার পথে তারা কৌণিক যে সরণটা পার করছে সেটা সেম, কৌণিক সরণটা দুইটার জন্য সেম। এই জিনিসটা আমরা কোথায় দেখতে পারি, এই জিনিসটা আমরা দেখি যখন আমাদের ভূস্থির উপগ্রহ গুলা ঘটে। পৃথিবী ঘুরতেছে, ঠিক আছে, বা এবং তার সাথে সাথে ধরো পৃথিবী ঘুরতেছে, যেখানে হচ্ছে কোনো একজন একটা সাবস্টেশন ছিল, এটা পৃথিবীর কেন্দ্র, একদম কেন্দ্র, কেন্দ্র সাপেক্ষে সাবস্টেশনটা কি হয়, বা ধর একটা সাবস্টেশন বলতে আমি কি বোঝাচ্ছি, যে কৃত্রিম উপগ্রহ গুলা, এখানে কৃত্রিম উপগ্রহ আছে, কৃত্রিম উপগ্রহে যে স্টেশনে সিগন্যাল দেয়, ধরো সেই স্টেশনটা হচ্ছে এখানে। একটু পরে পৃথিবীটা তো ঘুরবে, ঘুরে ধর পৃথিবীটা এখানে আসছে। ওকে, তাহলে কৃত্রিম উপগ্রহটা কই যাবে, যেহেতু ভূ স্থির, তাহলে ওখানে আশেপাশে থাকতে হবে, সে চলে যাবে এই জায়গাটাতে। অর্থাৎ তাদের কাছে কিন্তু দেখো দুজনই একই কোণ, একই কৌণিক দূরত্ব ভ্রমণ করছে, দুজনই একই কৌণিক দূরত্ব ভ্রমণ করছে, বাট একই মানে পথ কি তারা সফর করছে, বা একই দৈর্ঘ্যের পথ কি তারা সফর করছে না। কে বেশি সফর করছে, যার জন্য ব্যাসার্ধটা বড় তার পথটা বড়, যার জন্য ব্যাসার্ধটা বড় তার পথটা বড়। এই জিনিসটা থেকে তোমরা এসএসসি তে একটা ফর্মুলা পড়ে আসছো, খুবই বিখ্যাত ফর্মুলা, এস ইকুয়াল টু আর থেটা। এস ইকুয়াল টু আর থেটা, যেখানে থেটার ম্যানটা হচ্ছে রেডিয়ানে কনভার্ট করা লাগে, রেডিয়ান, ঠিক আছে। থেটার মানটা আমাকে রেডিয়ানে নেওয়া লাগে। তো এই যে এস ইকুয়াল টু আর থেটা, এখানে এস এর পরিচয়টা কি, রৈখিক। তুমি বাম পাশে যা যা লিখবা সেটা হচ্ছে রৈখিক। রৈখিক কে, রৈখিক সরণ, আপাতত রৈখিক। আর এখানে আর তো হচ্ছে ব্যাসার্ধ, এইখানে থেটার পরিচয়টা হচ্ছে কৌণিক, তাহলে এটা হচ্ছে কৌণিক সরণ। আমরা জানি রৈখিক সরণ এস, সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সময়ের সাপেক্ষে, আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে বেগ ভি। আর তো হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করার কিছুই নাই, তাহলে আমি লিখতে পারি জিনিসটা এভাবে, ডিএস বাই ডিটি, মানে সবরণকে ডিফারেন্সিয়েশন করলাম, আর তো বাইরে কনস্ট্যান্ট হয়ে গেল, ডি থেটা বাই ডিটি। এই যে এস বাই ডিটি, এটাকে লেখা যায় বেগ ভি ইকুয়াল টু আর, এটাকে লেখা যায় হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগকে লেখা হয় ওমেগা দিয়ে, ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর। তো এইখানে বাংলা টার্মটা এরকম, ভিটা হচ্ছে রৈখিক বেগ, আর ডাব্লুটা হচ্ছে কৌণিক বেগ। শুধু রৈখিক আর কৌণিক এই বাংলা কথাটা চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। একইভাবে ত্বরণের ক্ষেত্রে পাবা ইকুয়াল টু আলফা ইন্টু আর। এটা যদি হয় শুধু ত্বরণ, বা আমি যদি এটাকে বলি রৈখিক ত্বরণ, এটাকে আমি যদি বলি হচ্ছে রৈখিক ত্বরণ, তাহলে আলফাটাকে আমার বলা লাগবে হচ্ছে কৌণিক ত্বরণ। মানে বাংলা টার্মে হালকা পাতলা একটু চেঞ্জ হবে, কৌণিক ত্বরণ। আচ্ছা ভাইয়া, এই জিনিসগুলো তো জানি। তো এখানে আমি কয়েকটা জিনিস একটু ক্লিয়ারলি মেনশন করে দিই। ত্বরণ আসলে এখানে কয়েক রকম হইতে পারে। কি রকম, ধরো তুমি এখানে আসছো, জিনিসটা ভালো কথা। এখান থেকে উম এই এইখানে তুমি যদি বস্তুটাকে ঘুরাইতে চাও, তোমাকে একটা কেন্দ্রের দিকে বল দেয়া লাগে, এটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স,
যেহেতু বল বল হচ্ছে এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ, তাই তো? তাহলে কেন্দ্রমুখী বলের জন্য সেন্টিমিটার ফোর্সের জন্য একটা ত্বরণ থাকে, সেটা হলো এসি, সেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ। আর এই কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলাটা অবশ্যই তোমরা জানো, ভি স্কোয়ার ডিভাইড বাই আর, বা এটাকে লেখা যায় ওমেগা, ওমেগা স্কোয়ার ইন্টু আর। ওকে। So, এই কেন্দ্রমুখী ত্বরণটা বা কেন্দ্রমুখী বলটা, বলটা সবসময় কেন্দ্রের দিকে কাজ করে, এই জন্য কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে। এটা ধরো এসি। আর এখানে যে তুমি যে রৈখিক ত্বরণটা পাইলা, এই রৈখিক ত্বরণটা সবসময় এই দিকে কাজ করে, সবসময় স্পর্শক বরাবর কাজ করে। রৈখিক ত্বরণ সবসময় স্পর্শক বরাবর কাজ করে, সেটা হচ্ছে এ। ওকে। কখনো কখনো তোমাকে প্রশ্ন করা হইতে পারে যে হচ্ছে লব্ধি ত্বরণ কত, মানে মোট ত্বরণ কত, এরকম সিচুয়েশনে মোট ত্বরণ কত, মোট ত্বরণ কত। আমি যদি ভুল না হয়ে থাকি, এই টপিকটা আমি খুঁজলাম, এই টপিকটা খুব বেশি একটা অ্যাভেলেবেল না, মানে আমি অনেক জায়গায় দেখছিলাম। সেটা হচ্ছে এই কেন্দ্রমুখী ত্বরণটার স্কোয়ার যোগ রৈখিক ত্বরণটার স্কোয়ার, মানে যে পিথাগোরাস আর কি, লব্ধিটা আর কি, এইদিকে হচ্ছে লব্ধিটা কাজ করে। তো এই দুইটা ত্বরণ হচ্ছে সামেশন আর কি, এভাবে চিন্তা করা যায়। কখনো কখনো এখানে আলফাও থাকে, ডিপেন্ড করে আর কি প্রশ্ন ওয়াইজ। এবং আমার আসলে এই জিনিসটা মনে নাই ঠিক কোনটা হচ্ছে ছিল, এটা আউট অফ সিলেবাস একটা প্রশ্ন। তোমরা যদি টেস্ট পেপার ঘেটে এটা পাও, আমাকে একটু হচ্ছে এনশিওর করিও। অনেক সময় হচ্ছে টেস্ট পেপারের বাইরের প্রশ্ন থাকে আর কি। তো মোট ত্বরণে এই দুইটার মধ্যে একটা জিনিস কিছু একটা ছিল। আচ্ছা, তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে ফেলি। এখান থেকে আমাদের আসলে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে রৈখিক আর কৌণিকের মধ্যে বেশ কিছু সম্পর্ক আছে। একটা হচ্ছে রৈখিক আর একটা হচ্ছে কৌণিক। কিরকম সম্পর্ক? রৈখিকে যেটাকে আমরা এস বলে থাকি সরণ, কৌণিকে সেটাকে আমরা থেটা বলি। ওকে। রৈখিকে যেটাকে আমরা বেগ বলি, কৌণিকে সেটাকে ওমেগা বলি, ভেলোসিটি ওমেগা। রৈখিকে যেটাকে আমরা ত্বরণ এ বলি, কৌণিকে সেটাকে আলফা, কৌণিক ত্বরণ বলি। রৈখিকে যেটা আমরা ভর বলি, কৌণিকে সেটাকে আমরা জড়তা বলি। ওকে। রৈখিকে যেটাকে আমরা বল বলি, কৌণিকে সেটাকে আমরা টর্ক বলি, টাউ, টাউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এরকম আরো কিছু আছে। রৈখিকে যেটাকে আমরা ভর বেগ বলি, ভর বেগ মানে কি, ভর ইন্টু বেগ। কৌণিকে সেটাকে আমরা বলি হচ্ছে কৌণিক ভরবেগ, সেটাকে লেখা হয় কিরকম, কৌণিক ভর ইন্টু কৌণিক বেগ। কৌণিক ভর ইন্টু কৌণিক বেগ, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। রৈখিকের ক্ষেত্রে সেটা রৈখিক ভর ইন্টু রৈখিক বেগ, রৈখিক ভরবেগ। সেখানে তুমি একটু এক্সপ্যান্ড করতে পারো। তুমি তো জড়তা সমান জানো, জড়তা মানে হচ্ছে এম আর স্কোয়ার। যদিও অবজেক্ট টু অবজেক্ট ভেরি হয়, বাট এটাই জেনারেলাইজ ফর্মুলা, সবচেয়ে জেনারেলাইজ জিনিস হচ্ছে এম আর স্কোয়ার। এটাতে আমরা আসবো যে শুধু এম আর স্কোয়ার কখন ইউজ করবো, ওভারঅল জিনিসটা কখন ইউজ করবো। তো এটা হচ্ছে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, এটাও লিখতে পারো। আবার এটাকে আরো তুমি এক্সপ্যান্ড করে লিখতে পারো কিরকম, দেখো। তুমি তো জানো যে এম, একটু আগে পড়ে আসছে ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই না? একটু আগে ভি ইকুয়াল টু ওমেগা আর বসছি। তো আমি এখান থেকে একটা ওমেগা আর কে কমন নিলাম, আর এখানে একটা ভি রাখলাম। তো দেখো এখানে লেখা আছে এম ভি, সরি এখানে ভি না, সরি এখানে একটা আর, সরি এখানে একটা আর, আর এখানে লেখা যায় হচ্ছে একটা ভি। মানে এখানে পড়ে থাকে এম ভি আর। ওই যে বোরের পারমাণবিক মডেলে পড়ছো, এম ভি আর হচ্ছে কৌণিক ভরবেগ, সেটা হচ্ছে এম এইচ ডিভাইড বাই টয়েস বাই ওই জিনিসটা। ঠিক আছে। সো এমভিআর, এমভিটা কি ছিল? এমভিটা ছিল হচ্ছে তোমার পি, একটু আগে লিখে এসেছি। সো এটাকে লিখতে পারি পি ইন্টু আর, পি আর। বা যদি একদম তুমি যদি ভেক্টর রিপ্রেজেন্টেশন করতে চাও, তাহলে এটাকে লেখা যায় যে আর হচ্ছে কৌণিক মানে ভরবেগ ইকুয়াল টু আর ক্রস পি, রৈখিক ভরবেগ এত। একইভাবে বলের ক্ষেত্রে তুমি যে জিনিসটা লিখতে পারো, টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো মাঝে মাঝে একটু মাথায় রাখতে হয়। হ্যাঁ, জাস্ট রৈখিক কণিকের সম্পর্কের মধ্যে। অনেকের কাছে এখন খটকা লাগতে পারে, ভাই আপনি বলেনি কনি এরকম জিনিসপাতি কেন নিয়ে আসতেছেন, আর ক্রস পি আর ক্রস এফ, কই থেকে আসলো ব্যাপারগুলা। এটা একটু তোমরা নিজেরাই সেন্স করলে গেস করতে পারবে আই গেস। ধরো এটা তো আমাদের রৈখিকের ব্যাপার স্যাপার ছিল। তো এখান থেকে একটা বস্তু এখানে ছিল। হুম, এখানে তার ভরবেগ যেটা, সেটা ধরো পি, রৈখিক ভরবেগ। এখানে এই ডিরেকশনে ধরো রৈখিক ভরবেগ পি। আর যেহেতু যেহেতু আমরা সব সময় হচ্ছে একটা মানে ডিস্টেন্স দিয়ে গুণ করি, মানে কৌণিকটা বের করতেছি, কৌণিকের সাথে ডিস্টেন্সের সম্পর্ক আছে। তো কৌণিকের জন্য ধরো হচ্ছে এটা, এই যে মাঝখানে কোনটা, সাইন 90 ডিগ্রি। ওকে। এটা ভ্যারি করতে পারে। সো এটা হালকা করে গেস করা যায় যে হচ্ছে আর ক্রস পি কেন হচ্ছে, ক্রস গুণ কেন হচ্ছে। কারণ কৌণিক যে জিনিসটা, এই যে কৌণিক ভরবেগ জিনিসটা, এটা একটা ডিরেকশন ম্যাটার করে, যে কৌণিক ভরবেগটা কোন দিকে। তাই আপনার কথার আগামুন্ডু কিছু বুঝতেছি না।
একটু বলি। কৌণিক ভরবেগটা ধরো চেঞ্জ হচ্ছে কোন দিকে, সোজা কথা বললে এটা হইতে পারে ক্লকওয়াইজ, একটা হইতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে ক্লকওয়াইজ হইতে পারে একটা, একটা হইতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ। সেখানে ডিরেকশনটা ম্যাটার করে। ডিরেকশনটা ম্যাটার করে যে কৌণিক ভরবেগটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে ঘুরতেছে। বা ভরটা একদিকে হইলো, ভর তো ফিক্সড, বাট বেগটা কোন দিকে। ঠিক আছে। সো এটা কিন্তু একটা ভেক্টর রাশি। সো একটা ভেক্টর রাশি তুমি কখনো ডট গুণ করে, মানে জাস্ট সিম্পল গুণ দিয়ে আসলে পাবা না। সিম্পল গুণ করলে জিনিসটা স্কেলার হয়ে যাবে, দ্যাটস জিনিসটা হচ্ছে ডট গুণ। আর দিকটা হচ্ছে কনভেনশন। এই যে প্রথমে আর ক্রস পি কেন, কারণ দিকটাকে কনভেনশন ধরে নেওয়া হয় অনেক কিছুতে। তো কনভেনশনাল ব্যাপার স্যাপারের জন্য ব্যাপারটা এরকম। তো তুমি এখানে কয়েকটা জিনিস মাথায় রাখো। তুমি এই যে যতটুকু আমি এখানে পড়লাম রৈখিকের সাথে কৌণিকের যে কনভার্সন গুলা, এই টুকটাক ব্যাপারগুলো যদি মাথায় রাখো তাহলে প্রত্যেকটা ফর্মুলা ধরে ধরে অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখন একটা একটা করে ফর্মুলা ধরবো, সেটা হচ্ছে কৌণিক ভার্সন দেখবো। শুরু করা যাক। প্রথমে আসি একদম পিচ্চি কালে এসএসসি তে কি কি ফর্মুলা পড়ছিলাম সেখান থেকে আসি, এবং একটা একটা করে ছোট অঙ্কর এক্সাম্পল দেখি। প্রথমে দেখি হচ্ছে 1 নম্বর ফর্মুলা। সেটা কি রকম আমরা পড়ছিলাম পিচ্চি কালে। ধরো ফার্স্টে কি ফর্মুলা বলছি, ইউ ইকুয়াল টু ভি প্লাস এটি, তাই তো। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, সময়ের কোনো কৌণিক ভার্সন বা রৈখিক ভার্সন নাই, সময় সবখানেই সময়, ঠিক আছে, সময় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এটা হচ্ছে রৈখিক ভার্সন। এটার কৌণিক ভার্সনটা কি হবে? ভিটাকে আমরা কি লিখি দেখো, অনেক ক্ষেত্রে তুমি দেখবা এই আদিটাকে লেখা হচ্ছে ইউ নট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই তো। আর শেষটাকে শুধু হচ্ছে ইউ বা ভি এভাবে রিপ্রেজেন্ট করা হয়, প্লাস এটি এরকম করেও লেখা যায় হুবহু ওই ফর্মুলাটাকে। এই জিনিসটাই, এটা হচ্ছে ওমেগা আর প্লাস ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। কি হলো ভাইয়া, কি কি করলাম? আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, এই ফর্মুলাটা আমাদের ছিল। সেখানে ইউটা হচ্ছে শেষ বেগ, সেটার বদলে আমি নিছি ওমেগা, ইকুয়াল টু ওমেগা নটটা হচ্ছে আদি বেগ, এখানে হবে আদি কৌণিক বেগ, প্লাস আলফাটা হচ্ছে রৈখিক ত্বরণ, সেটা রিপ্লেস করে দেবো হচ্ছে কৌণিক ত্বরণ দিয়ে। সময় তো সব ক্ষেত্রেই সময়, সেটা আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা ভাইয়া কোথায় কাজে লাগে? কোথায় কাজে লাগে, ধরো তুমি ফ্যানের যখন ভলিউম বাড়াও, যে শীতকালে বা গরমকালে ফ্যানের ভলিউম কমাইতেছো বা বাড়াইতেছো, তখন জিনিসটা কাজে লাগে। কিভাবে কাজে লাগে? ধরো একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে, ধরো একটা ফ্যান ঘুরতেছিল। কিরকম করে ঘুরতেছিল ফ্যানটা? প্রতি 5 ReV, রেভলিউশন পার সেকেন্ডে ঘুরতেছিল। মানে কি? মানে হচ্ছে যে ফ্যানটা তুমি ঘুরতেছিল সেটা প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছিল। প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছিল। প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছিল। আচ্ছা, একবার ঘোরা মানে কি? একটা পয়েন্ট থেকে একবার ঘুরে আবার ওই পয়েন্টে আসা মানে হচ্ছে টোয়াইস পাই কোণ ঘোরা। একবার ঘোরা মানে হচ্ছে টোয়াইস পাই কোণ ঘোরা। তুমি কয়বার ঘোরাচ্ছিলা? 5 বার ঘোরাচ্ছিলা ফ্যানটাকে। তাই তুমি প্রতিবার ঘুরলে, রেভলিউশন মানে বার, বাংলা কথায় বললে এটা শব্দার্থ হচ্ছে বার। 5 বার প্রতি সেকেন্ডে রেভলিউশন। তো প্রতিবার ঘুরলে টোয়াইস পাই ঘুরে, তুমি ঘোরাচ্ছ সেটাকে 5 বার করে প্রতি সেকেন্ডে, তাহলে তুমি ঘোরাচ্ছ হচ্ছে 10 পাই পরিমাণে। 10 পাই পরিমাণে তুমি ঘোরাচ্ছ। এই জিনিসটা হচ্ছে আমার থেটা। থেটা, থেটার পরিবর্তনটা হচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে এই যে থেটার পরিবর্তন যেটা, থেটা বাই টি, এটা হচ্ছে প্রতি সেকেন্ডের জন্য বেগ, কৌণিক বেগটা বের করে দিচ্ছে। এবং সেটা, প্রশ্নটা হচ্ছে প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছিল, তুমি রেগুলেটর একটু চেঞ্জ করলা। রেগুলেটরে চেঞ্জ করে কি করলা? ফ্যানটাকে কমাই দিলা। কমায় তার প্রতি সেকেন্ডে এখন হচ্ছে 3 বার করে ঘুরতেছে, রেভলিউশন পার সেকেন্ড। তাহলে এটা ছিল তার হচ্ছে আদিটা, এখন হয়ে গেছে শেষটা। এবং তুমি যে কমাই নিয়ে আসলা, এটা কতক্ষণ সময় ধরে কমছে, কতক্ষণ সময় পরে গিয়ে এই অবস্থাটা হয়েছে। মানে একেবারে তো ফ্যানের রেগুলেটর কমাই দিলে ফ্যান থেমে যায় না, তাই না? বা হচ্ছে ফ্যানে যদি কারেন্ট চলে যায় ফ্যান একেবারে তো থেমে যায় না, আস্তে আস্তে সে থামতে থাকে। কতক্ষণ সময় লাগছে? তার সময় লাগছে ধরো 10 সেকেন্ড। 10 সেকেন্ড, ওকে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, সে আসলে কত কৌণিক ত্বরণে কমছে? সে তো একবারে কমে নাই, একটা ধাপে ধাপে কমছে। তো সে কত কৌণিক ত্বরণে কমছে? সহজ কথায় বললে কৌণিক মন্দন কত? কৌণিক মন্দন কত? আচ্ছা, সলভ করার স্ট্র্যাটেজিটা বলি। তুমি এই টাইপ বাচ্চা কথাবার্তা ভুলে যাবা, এই যে হ্যান ত্যান কৌণিক টৌণিক সব ভুলে যাবা। ফার্স্টে দেখবা একটা বেগ দেয়া আছে, এতবার ঘুরতেছিল, তাহলে এটা হচ্ছে ধরবা ভি। প্রথমে যেটা আদি বেগ, তাহলে ধরবা ইউ। পরে দেখবা একটা অন্য কিছু দেয়া আছে, এটা হচ্ছে ভি। ঠিক আছে, পরে একটা বেগ, সেটা শেষ বেগ। প্রথমে দেয়া আছে আদি বেগ। প্রতি সেকেন্ডে 5 বার 5 বার বাদ দেই, দেন একটা সময় দেয়া আছে টি। তোমার কাছে চাইছে মন্দন বা ত্বরণ চাইছে, কৌণিক টৌণিক সব ভুলে যাও।
তোমার ফর্মুলা কি হইতো যদি এরকম ভাষাটা হইতো? আদি বেগ দেয়া আছে, শেষ বেগ দেয়া আছে, সময় দেয়া আছে, ত্বরণ বা মন্দন কত, তুমি কি করতে? লিখতে হচ্ছে ইউ প্লাস এটি ইজ ইকুয়াল টু ভি। এটা তোমার ফর্মুলা, একদম বাচ্চা ফর্মুলা। এই ফর্মুলাতে আমরা ইউজ করবো, হুবহু এই ফর্মুলাতে ইউজ করবো, জাস্ট টার্ম গুলা প্রয়োজন মতো চেঞ্জ করে দিব। শেষ বেগটা দেখো কত দেয়া আছে, 3 রেভলিউশন পার সেকেন্ড। আচ্ছা আমি এখানে 3 লিখলাম, 3 রেভলিউশন পার সেকেন্ড। সো এখানে আমাকে 2 পাই দিয়ে গুণ করতে হবে, নিলাম। আচ্ছা, ইকুয়াল টু, তারপরটা হচ্ছে ইউ এর মান হচ্ছে 5 × 2 পাই, প্লাস ত্বরণের মানটা হচ্ছে এখানে এ, এটাকে আমি এখন আলফা দিয়ে রিপ্লেস করবো কারণ কৌণিক, ইন্টু টি। মানে আমি কি করলাম বুঝতে পারছো? আমি জানতেছি যে আমি যদি এই কৌণিক কথাগুলো বাদ দিই, ধরে নিই যে 5 রিভলিউশন কোনো একটা বেগের একক, সেটা আদি বেগ, এটা ধরো শেষ বেগ, সময় দেওয়া আছে, আমার ফর্মুলা কত, ত্বরণ বের করবো, এই ফর্মুলাটাকে শুধু এখন আমি জাস্ট ডেকোরেট করে নিব। ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, ছোট্ট একটু ডেকোরেশন, এইটুকু। ডেকোরেশনের পরে ওই যেটা আমার শেষ বেগ ছিল আমার ধারণাতে, সেটা হচ্ছে শেষ কৌণিক বেগ। আমার ধারণাতে যেটা হচ্ছে আদি বেগ ছিল সেটা হচ্ছে আদি কৌণিক বেগ। আমার ধারণাতে যেটা ত্বরণ ছিল সেটা হচ্ছে এখানে কৌণিক ত্বরণ। আমার ধারণা সময়, আজীবনী সেটা সময়। ওকে, সো এখান থেকে আমি ধুমধারাক্কা আলফার মানটা বের করে ফেলতে পারবো। টি এর মানটা কত, 10 সেকেন্ড। 10 সেকেন্ড, আলফার মানটা আমার এখান থেকে বের হয়ে গেছে। এইভাবে তুমি কাজ করতে পারো, এবং এটাকে আরেকটু এক্সপ্যান্ড করা যেতে পারে। আরেকটু এক্সপ্যান্ড করা যেতে পারে, কিরকম এক্সপ্যান্ড? যে কৌণিক ত্বরণ কত ভাবে পাইছি, তারপরে প্রশ্নটাকে একটু এক্সপ্যান্ড করে বললাম। ধরো আহ 10 সেকেন্ডে এত হইছে, এবং রেগুলেটর ওভাবেই কমানো হচ্ছে, মানে সমানভাবে কমানো হচ্ছে। বা ধরো ফ্যানটা বন্ধ করা হয়েছিল, বন্ধ করার পরে 10 সেকেন্ড পরে তার হচ্ছে 3 রেভলিউশন পার সেকেন্ড বেগ আসছে, কতক্ষণ পরে ফ্যানটি থামবে, এটা হচ্ছে প্রশ্ন। কতক্ষণ পরে ফ্যানটি থামবে? আমি প্রশ্নটা একটু ক্লিয়ার করতেছি, থামো। ফ্যানটি থামবে, এই কোশ্চেনটা একটু ক্লিয়ার করি আমরা। প্রথম কাহিনীটা হচ্ছে, একটা ফ্যান ছিল, সেটা ঘুরতেছিল ওমেগা নট বেগে। ওমেগা নটের মান বলছে 5 রেভলিউশন পার সেকেন্ড। একটা রেভলিউশন মানে হচ্ছে টোয়াইস পাই, তাহলে 5 রেভলিউশন মানে হচ্ছে 10 পাই। ভালো কথা। তারপরে কি হইতেছিল, ফ্যানটা আমি থামাই দিছি। থামাইছি তো একবারে থামে না, আমি 10 সেকেন্ড পরে দেখলাম অবশ্যই বেগ কমে গেছে। 10 সেকেন্ড পর কতটুকু কমছে? 10 সেকেন্ডের পর তার বেগটা হচ্ছে, ধরো ওমেগা 1 দিলাম, প্রথমবার দেখার পর্যবেক্ষণ, সেটা হচ্ছে 3 রেভলিউশন পার সেকেন্ড। আচ্ছা ভালো কথা, 3 রেভলিউশন পার সেকেন্ড মানে হচ্ছে 6 পাই। প্রতিবার মানে হচ্ছে তোমার 2 পাই করে, তাহলে 3 × 6 পাই। আমার প্রশ্ন হচ্ছে কত সেকেন্ড পর থামবে। আচ্ছা, সেখান থেকে এই যে লাস্ট অঙ্কটা থেকে আমি এখানে আলফা মানটা বের করে ফেলছিলাম, বন্ধ, এটা আমার দরকার আছে। এবার কাজটা হচ্ছে আগের ফর্মুলাই, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। ওকে, এখন ওমেগা নটকে তুমি যা ইচ্ছা ধরতে পারো, আমার কোনো আপত্তি নেই। ধরো তুমি প্রথমটাই নিলা, প্রথমে তোমার ওমেগা নট ছিল 5 রেভলিউশন পার সেকেন্ড, তাই তো? তাহলে প্রথমটা সাপেক্ষে কাউন্ট করতেছি, শুরুর বেগের সাপেক্ষে, শুরুর কৌণিক বেগের সাপেক্ষে, একদম শুরুর সাপেক্ষে, শুরুর কৌণিক বেগের সাপেক্ষে কাউন্ট করতেছি। যখন জিনিসটা থেমে যাবে তখন ওমেগার মান হয়ে যাবে 0, সে আর ঘুরবে না। এখানে হয়ে যাবে কত? এখানে হচ্ছে তোমার প্রথমে শুরু থেকে নিছো, তাহলে 10 পাই হয়ে গেছে। প্লাস আলফার মানটা একটু আগে বের করে আসছি, সেটা বসাবো, এখানে টি বসাবো। আলফার মানটা নেগেটিভ আসবে বেসিক্যালি, কারণ এটা বন্ধন, সেখান থেকে মানটা আসবে হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ আসলে তুমি টি এর মান যেটা পাবা এখান থেকে ক্যালকুলেশন করে, এই টিটা হচ্ছে এত সময় পরে। কখন থেকে এত সময় পরে? শুরু থেকে, শুরু থেকে এত সময় পরে ফ্যানটি থাকবে। কারণ আমি শুরু থেকে মানটা বসাইছি। কেউ কেউ এখন খটকা লাগে বলতে পারবে, ভাই শুরু থেকেই কেন নিলেন? অন্য আপনি তো এখানে 3টাও নিতে পারতেন। হ্যাঁ আমি 3 নিতে পারতাম, তখন আমার এখানে 3 দিতাম আমি, কিন্তু কোনো এখানে তখন 6 পাই দিতাম। তখন আমি শুরু থেকে বলতাম না, তখন বলতাম কি, এই যে 10 সেকেন্ডের পরের থেকে এতটুকু সময় লাগবে। ঠিক আছে, ব্যাপার একই, জাস্ট আইডিয়াটুকু ঠিক রাখা উচিত। তো এইভাবে আসলে ফর্মুলা গুলো কাজ করে। তাহলে আমাদের ফর্মুলা বেসিক স্ট্রাকচারটা কি? আমরা বাচ্চা যে ফর্মুলাটা জানি, জেনারেল ফর্মুলা রৈখিক বেগের জন্য, বাচ্চা রৈখিক বেগের ফর্মুলা সেটা লিখে ফেলবো। রৈখিক বেগের ফর্মুলা লিখবো, দেন আমরা হচ্ছে রিপ্লেস করব। দেন আমরা কি করব, টার্ম গুলাকে রিপ্লেস করে দিব, টার্ম গুলাকে রিপ্লেস করে দিব। এইটুকু জিনিস করলে আমাদের কাজ করে যায়। আচ্ছা, যেমন একটা জিনিস দেখো, তোমরা কি পড়ছো বাচ্চা কাল থেকে, ধরো হচ্ছে একটা বস্তু M1 ভরের, তার আদিবেগ ছিল E1। দ্বিতীয় একটা বস্তু M2 ভরের, তার আদিবেগ ছিল U2। এটা হচ্ছে তাদের আদি ভরবেগ, ভরবেগের মানে টোটালটা ইকুয়াল টু আমরা লিখতাম M1 V1 প্লাস M2 V2 শেষ ভরবেগ। সো এই দুইটা জিনিস সমান হইতো, এই ব্যাপারটা আমরা মোটামুটি বুঝি। আচ্ছা,
এবার এই ফর্মুলাটার রিপ্লেসমেন্ট কিরকম হবে? যদি আদি ভরবেগ থাকে, আদি ভরবেগ যদি এম1 হয়ে থাকে, আদি ভরবেগ যদি এম1 হয়ে থাকে, তাহলে এটাকে আমরা রিপ্লেস করতে পারি I1 ওমেগা 1 স্কয়ার। আচ্ছা, তো এটাকে লিখতে পারো I1 ওমেগা 1 স্কয়ার ফর্মুলা মোতাবেক, প্লাস M2 এর বদলে লিখবো হচ্ছে I2 ওমেগা 2 এর স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে লেখা যাবে হচ্ছে ধরো তোমার I1 ওমেগা 2, এটা যদি ওমেগা 1টার আদি বেগ, তো এখানে আদিটাকে রিপ্রেজেন্ট করতে জন্য এখানে একটা আমি নট দিয়ে দিই, 0 1 দিলাম, 0 2 দিলাম, তাহলে এটা হচ্ছে শুধু 2 ওমেগা 1 স্কোয়ার প্লাস ধরো হচ্ছে I2 ওমেগা 2 স্কোয়ার। এরকম অদ্ভুত টাইপ ফর্মুলা আসতে পারে, বাট এই টাইপ ফর্মুলা আসলে আমি জীবনে চোখে দেখি নাই। বাট স্ট্র্যাটেজি ওয়াইজ এই ফর্মুলা গুলো খাটে, টু বি অনেস্ট খাটে। বাট তোমাদের জন্য যতটুকু ফর্মুলা দরকার, দেখো ফর্মুলাটা একটু কমপ্লেক্স লাগে কারণ এখানে জড়তার কৌণিক বেগ অনেকগুলো আছে। আমি জাস্ট এটা দেখানোর ট্রাই করতেছি, তুমি যদি জেনারেল ফর্মুলাটা জানো, যেটা একদম পিচি ফর্মুলা, তুমি জাস্ট সেটাকে রিপ্লেস করে দিয়ে, সাবস্টিটিউট করে দিয়ে জায়গাগুলোতে তুমি আসলে আরেকটা কৌণিক বেগের ফর্মুলা বানাইতে পারো। যেমন আহ ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আমরা কয়জনের জন্য পড়ছি? ধরো M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু লিখতে পারি M2 V1 প্লাস M2 V2, তাই তো? কয়টা বস্তুর জন্য এটা পড়ছি? দুইটা বস্তুর জন্য। এটা একটা বস্তু, এটা একটা, দুইটা বস্তুর জন্য পড়ছি। এটা দুইটা বস্তুর ফর্মুলা। হ্যাঁ, যদি একটা বস্তু হইতো তাহলে এই ফর্মুলা আমি কিভাবে লিখতাম? আচ্ছা, একটা বস্তু হওয়া মানে ধরে নাও যে আরেকটা বস্তু যেটা ছিল সেটার ভর হয়ে গেছে 0। 0 ভরের তো কোনো বস্তু নেই, তাহলে ওই বস্তুটা নেই। এটা 0 বাদ হয়ে যেত, এটা 0 বাদ হয়ে যেত, তাহলে দেখো ফর্মুলা কিরকম থাকতো। একটা বস্তুর জন্য M1 U1 ইকুয়াল টু, ধরো হচ্ছে M2 V1 বা M1 V1, এটা কি লিখবো আমি জানি না। M2টা বাদ হয়ে, এটা M1 ছিল আর কি, M1 V1, ঠিক আছে, এরকম একটা চেঞ্জ আসতো আর কি। আচ্ছা, তো এইখানে এটার সাথে আসলে সারটা কি, যদি এই জিনিসটা বাস্তবে আমরা ওভাবে দেখি না, খাটাইতে দেখি না, এটা আমি জাস্ট এই জন্য বলতেছি। একটা বস্তুর বেলায় এখানে একটা ঝামেলা আছে এই ফর্মুলাতে। ভরটা তো হচ্ছে তোমার ফিক্সড, তাই তো? তুমি ভরটা কেটে দিলে দেখো ওই যে নিউটনের সূত্রটাই প্রমাণ হয়, যেটা আমাকে জড়তার ফর্মুলা বলি। কি বলছিল নিউটন প্রথম সূত্রে? যে কোন একটা বস্তু, স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু ওই বেগেই সারা জীবন ধরে চলতে চায়। তো এটাই বলতেছে যে বেগগুলো আজীবন ঠিক থাকবে যদি তুমি অন্যান্য কোনো ফোর্স অ্যাপ্লাই না করো। কৌণিকের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, কৌণিকের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। কেমন ব্যাপারটা, আমি এখান থেকে জিনিসটা যদি রিপ্লেস করে লিখি, ধরো প্রথমে জিনিসটার জড়তার ভ্রামক ছিল I1 ওমেগা 1, ওকে, এটা হচ্ছে তার কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ আদি, ধরো এটা হচ্ছে আদি। তারপরে জিনিসটার কৌণিক ভরবেগ হচ্ছে কত? I2 ওমেগা 2, এটা হচ্ছে শেষ। তোমরা কি শিখছো বাচ্চাকাল থেকে? ভরবেগটা সংরক্ষণশীল আর কি, কিন্তু কৌণিক ভরবেগটাও কি হবে? সংরক্ষণশীল। তো এই দুইটা আসলে বেসিক্যালি ইকুয়াল হবে, ইকুয়াল ইকুয়াল। ওকে, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি কৌণিক ভরবেগের ফর্মুলা, যেটা আমাদের আসলে অ্যাপ্লিকেবল। তো এই জিনিসটা আমরা হচ্ছে দেখবো। এটা অনেকগুলো অংশ, তোমরা অনেক অঙ্ক টঙ্ক পাবা, অনেক ভাবে এটার অঙ্ক আসে। আমরা সবকিছু দেখবো ধীরে সুস্থে, বাট আপাতত আমরা একটু টুকটাক অঙ্ক দেখবো এখান থেকে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই এই পার্টটা নিয়ে। ধরো একটা বস্তু, তার ভরটা ঠিক আছে, ভরের মানটা ঠিক আছে, ভরের মান হচ্ছে 5 কেজি। তুমি এই বস্তুটাকে সুতায় করে ঘোরাচ্ছিলা, ধরো হচ্ছে যে এই যে এটা হচ্ছে তোমার সুতাটা, তুমি যে আনুভূমিক ভাবে ঘোরাচ্ছিলাম, আনুভূমিক ভাবে এইভাবে ঘোরাচ্ছিলাম, এইভাবে ঘোরাচ্ছিলাম বস্তুটাকে, এভাবে সুতার ঝুলায় তুমি ঘোরাচ্ছিলা। এখন তুমি যখন ঘোরাচ্ছিলা বস্তুটাকে, তোমার সুতার তখন দৈর্ঘ্য ছিল, সেটা ব্যাসার্ধ বৃত্তের আপাতত, তখন তোমার সুতার দৈর্ঘ্য ছিল 2 মিটার। এবং তুমি যখন ঘোরাচ্ছিলা তখন তুমি ঘুরাইতে পারছিলে ধরো 5 রেভলিউশন পার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 5 বার করে ঘুরাইতে পারছিলে। আমার প্রশ্নটা হচ্ছে, তুমি ওই বস্তুটাই, বস্তু কিন্তু একটা, তাহলে বস্তু চেঞ্জ হচ্ছে না, ওই বস্তুটাকে ঘোরাবা, কিন্তু সুতার দৈর্ঘ্যটাকে তুমি একটু কমাই দিলে, সুতার দৈর্ঘ্যটাকে তুমি কমাই দিলা, মানে সুতাটাকে হাতে টেনে পেঁচাই দিলা হাতে, কমায় ধরো সুতার দৈর্ঘ্য 1 মিটার বানাইলা। আমার প্রশ্ন খুবই সহজ ভাই। প্রথম কথা, বস্তুটা কি কৌণিক বেগে আগের থেকে জোরে ঘুরবে, আগের থেকে জোরে ঘুরবে, নাকি এখন হচ্ছে আস্তে ঘুরবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আগের থেকে আমার জিনিসটা জোরে ঘুরবে নাকি এখন আস্তে ঘুরবে? ওকে, আচ্ছা,
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কতটুকু জোরে বা কতটুকু আসছে, এইটার ব্যাপার স্যাপার। তো এইটুকু বোঝার ট্রাই করো, কি চেঞ্জটা এখানে আসছে? কোনো চেঞ্জই হয় নাই, শুধু সুতার দৈর্ঘ্য কম বেশি হয়েছে। গতিশক্তি যে গতিটা, গতি জিনিসটা কিন্তু একই থাকতেছে, মানে গতিটা থাকতেছে, ভরবেগ। তো গতি রিলেটেড জিনিসটা চেঞ্জ হচ্ছে না, কিছু একটা চেঞ্জ হচ্ছে না, কিছু একটা চেঞ্জ হচ্ছে না, সেটা কি? ওই যে ভরবেগের সংরক্ষণশীলতা। বাট এটা যেহেতু কৌণিক, তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা হবে। তো এখানে ওই জিনিসটা চেঞ্জ হবে না, কৌণিক ভরবেগ আগেও যা ছিল, কৌণিক ভর ইন্টু কৌণিক বেগ আগেরটা ইকুয়াল টু হবে কৌণিক ভর ইন্টু কৌণিক বেগ পরেরটা। এটা লিখবা এইভাবে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে। Okay, আচ্ছা, তো I1 এর মান কি হবে? আমি তো জানি M1 আর স্কোয়ার, R1 এর স্কোয়ার ইন্টু ওমেগা 1 ইকুয়াল টু I2 এর মানটা কি হবে? M2 R2 এর স্কোয়ার ইন্টু ওমেগা 2। বাট ভরে কি কোনো কথা বলছে? না, বলছে আগেও যে ভরটা ছিল পরেও সেই ভরটাই থাকবে, তাহলে M1 আর M2 একই জিনিস, বাদ চলে যাবে। এখন দেখো আমি বাদ বাকি জিনিসগুলোর মান বসাতে পারি কিনা। R1 এর মান আগে ছিল হচ্ছে 2 মিটার, তো 2 এর স্কোয়ার ইন্টু ওমেগার মান ছিল হচ্ছে 5 রেভলিউশন পার সেকেন্ড, ইকুয়াল টু এককটা কি নিছি? রেভলিউশন পার সেকেন্ড, মাথায় রাখবো। এখানে R2 এর মানটা কত, এক করে ফেলছি, তাহলে একের স্কোয়ার ইন্টু ওমেগা 2, এটার এককটা কত হবে? রেভলিউশন পার সেকেন্ডে হবে। আচ্ছা, তাহলে ওমেগা 2 এর মানটা যদি তুমি বের করো, দেখবা আসে হচ্ছে 20 রেভলিউশন পার সেকেন্ড। তাইলে কি, সুতাটা কিন্তু ছোট করে নিচ্ছি, তাহলে জিনিসটা কিন্তু আগের থেকে জোরে ঘুরবে, আস্তে ঘুরবে না, জোরে ঘুরবে। এখন কতটুকু জোরে ঘুরতেছে আগের থেকে? 15 রেভলিউশন পার সেকেন্ড বেশি জোরে ঘুরতেছে, এতটুকু বেশি জোরে ঘুরতেছে, বেশি জোরে ঘুরতেছে। এটা আমি কিভাবে বের করলাম? কৌণিক গতিশক্তি দিয়ে বের করলাম, গতিশক্তি না, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে বের করে ফেললাম। তো এইভাবে তুমি হচ্ছে জিনিসগুলো কাজ করতে পারো, জিনিসগুলো অনেক বেশি ইজি। ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, আমরা জাস্ট একটু বাইরের টপিকে চলে যাচ্ছি বারবার, সেটা হচ্ছে আমরা ফর্মুলা গুলো অনেক প্রমাণ দেখে ফেলতেছি। বাট আমি যে জিনিসটা বারবার বলার ট্রাই করতেছি, তোমার আসল কাজ একটাই, তুমি আগে জেনারেল ফর্মুলাটা লিখে ফেলো, জেনারেল ফর্মুলাটা লিখে ফেলো, দেন জেনারেল ফর্মুলাটাকে রিপ্লেস করে দাও কৌণিকের জন্য, রিপ্লেসমেন্ট। তারপর এখন একটা একটা করে ফর্মুলা দেখবো, দেন আমরা দেখবো রিপ্লেসটা কিভাবে করে। এতক্ষণ আমরা 2-3টা ফর্মুলা দেখে ফেলছি। যেমন ধরো প্রথমে দেখলাম কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অথবা এই জিনিসটাকে আমরা এভাবেও দেখে অভ্যস্ত, ইউ, শুধু ইউ ইকুয়াল টু ইউ নট প্লাস এটি। এটাকে আমরা রিপ্লেস করা শিখলাম কিভাবে, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। মনে রাখবা সময় হচ্ছে চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে আমার 1 নাম্বার রিপ্লেসমেন্ট। এবার আসা যাক 2 নাম্বারে। 2 নাম্বারে ধরো আমরা একটা জিনিস পড়ি, ধরো হচ্ছে থিটার ক্ষেত্রেও পড়তে পারো, বা ভি স্কোয়ারের ফর্মুলা পড়ছো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস, তাই তো? এটা পড়ছি। এই ফর্মুলাটা যদি রিপ্লেস করি কি হবে, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট এর স্কোয়ার প্লাস 2 আলফা। এস তো লিখতে পারবো না, ওটাকে লিখতে হবে থেটা দিয়ে। ওকে, এই ফর্মুলার বৈশিষ্ট্য কি? এই ফর্মুলার বৈশিষ্ট্য, এখানে কোনো সময় নাই। যদি তুমি দেখো কোনো অঙ্কে তোমাকে সময় দেয়ও নাই, সময় চায়ও নাই, তাহলে এই 2টা ফর্মুলায় খাটে। 3 নাম্বার রিপ্লেসমেন্টে কিরকম হইতে পারে? 3 নাম্বার রিপ্লেসমেন্ট হইতে পারে এরকম, আমি একটা ফর্মুলা পড়ছি, ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা, এই ফর্মুলার বৈশিষ্ট্য কি? এখানে কোনো ত্বরণ নাই, ত্বরণ দেয়ও নাই, ত্বরণ চায়ও নাই। এই টাইপ জিনিসের জন্য এই ফর্মুলা অ্যাপ্লিকেবল। এস এর বদল কি লিখবো? থেটা ইকুয়াল টু ইউ এর বদল ধরো হচ্ছে আদিটা, আদিটাকে আমি মিউ নট লিখতেছি। একটু রিপ্লেসমেন্টটা বলে রাখি, ইউ এর পরিবর্তে আমি মিউ নট লিখতেছি আদি, আর ভি এর পরিবর্তে আমি লিখতেছি শুধু ওমেগা শেষটাকে। ওকে, মিউ নট প্লাস মিউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। 3 নাম্বার ফর্মুলা বুঝে গেছি। 4 নাম্বারে আমরা একটা ফর্মুলা করছিলাম, এখানে একটা কি ফর্মুলা ছিল যে তোমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এই ফর্মুলার বৈশিষ্ট্য কি? এই ফর্মুলায় কোনো শেষ বেগ নাই, ভি নাই। এই ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে এই ফর্মুলায় কোনো শেষ বেগ নাই। যদি তুমি অঙ্কে দেখো তোমাকে শেষ বেগ দেয়ও নাই, শেষ বেগ চায়ও নাই, তাহলে এই ফর্মুলা, এটা বোঝা যায়, আইডিয়া করা যায় কি। তাহলে এটা কি লিখতে পারি এভাবে, থেটা ইকুয়াল টু
সেটা ইকুয়াল টু ইউ এর বদলে লিখবো হচ্ছে ওমেগা নট ইন্টু টি। টি এর মানে কোনদিন চেঞ্জ হবে না, প্লাস হাফ আলফা টি স্কোয়ার। দেখো ফর্মুলা হুবহু সেম, ফর্মুলা সবগুলোই হুবহু সেম, স্ট্রাকচার সেম। শুধু এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে তোমাকে কি কি ডাটা দেওয়া আছে সেটা খাতায় আলাদা করে হচ্ছে লিখে রাখবা। তোমাকে কি কি ডাটা দেওয়া আছে, কি কি চাইছে সেটা খাতায় আলাদা করে বাম সাইডে লিখে রাখবা। তাহলে স্ট্রাকচারও বোঝা যাবে, ফর্মুলা হয়ে যাবে। আমাদের ফর্মুলা এখানেই শেষ না, আমাদের এখন অনেক কাজ আছে। যেমন ধরো আমি পড়ছি এফ ইকুয়াল টু এম এ, ছাগলের ম্যাথ ফর্মুলা। একটা ছাগলকে গিয়ে লাথি মারবা, সে ম্যা করে চিল্লাবে। তুমি একটা বল প্রয়োগ করছো, সে ম্যা করে চিল্লাইছে। আচ্ছা, এই ফর্মুলাকে রিপ্লেস করে কি হবে? বলের পরিবর্তে লিখতে হবে টাউ, টর্ক। বলের পরিবর্তে টর্ক ইকুয়াল টু এম এর পরিবর্তে কি লিখবো? ভর, কৌণিক ভর হচ্ছে আই, ত্বরণের জায়গায় আলফা। এটা, এখন এটাকে অনেক ভাবে চেঞ্জ করতে পারো, কোনো আপত্তি নেই, আপাতত এটাই থাক। আবার এটাও লিখতে পারো, এম কে লেখা যায় দেখো এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি, মনে আছে? এই ফর্মুলা পড়ছি কিন্তু। এখান থেকে তুমি জিনিসটাকে এভাবে রিপ্লেস করে লিখতে পারো। এখানে আইটাকে আই রাখো, আইটাকে আই রাখো, বা আমি একটু অন্যভাবে বলি, তুমি আসলে এমটাকে কমন নিয়ে লিখতে পারো ভি মাইনাস ইউ বাই টি। এই যে ভি মাইনাস ইউ বাই টি ত্বরণ, এটা কিন্তু একটু আগে ফর্মুলা মিলে আসছে। কোনটা ভাইয়া? এই যে কোথায় কোথায় কোথায়, এই যে এটা, এক নাম্বারটা, এটা ভি মাইনাস ইউ বাই টি, এটা কিন্তু ত্বরণের ফর্মুলা। তখন আমাদের এই ফর্মুলা কাজে লাগে। তো এখানে ওই জিনিস, একই জিনিস আসবে। তুমি যদি হচ্ছে এখান থেকে আইটাকে কমন নাও, আলফাটাকে কি লেখা যায়? আহ আলফাটাকে তুমি তখন লিখতে পারবে, ভি এর বদলে লিখতে হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড বাই টি। তো ফর্মুলা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, ফর্মুলা একই স্ট্রাকচারের সবগুলা। তো একটা পারলে সবগুলা পারা যায়, কোনো ঝামেলা হয় না। তোমাকে শুধু কাজ করতে হবে, তোমার ডাটা গুলোকে খুঁজে নিতে হবে, তোমাকে কি কি ডাটা দিছে। ওকে, ভরবেগের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু এম ভি। কৌণিক ভরবেগ, সেটাকে আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সে এল এর ফর্মুলাটা কি হবে? কৌণিক ভর ইন্টু কৌণিক বেগ। ঠিক আছে, কৌণিক ভরকে লেখা যায় এম আর স্কোয়ার, ইন্টু কৌণিক বেগ হচ্ছে ওমেগা, এখান থেকে লেখা যায় এম ভি আর। ঠিক আছে, এই জিনিসটা। তো এই পিচ্ছি পিচ্ছি ফর্মুলা গুলো একটু কাজে আসে। আবার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমার রৈখিক গতিশক্তি যেটা বলি আমরা, রৈখিক গতিশক্তি। এটা ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর কৌণিক গতিশক্তি, সেটা ফর্মুলা হবে হাফ ইন্টু কাইনেটিক এনার্জি, লিখলাম আমি কে ই, হাফ ইন্টু এম এর বদল কি লিখবো? কৌণিক ভর হচ্ছে আই, ইন্টু ভি এর বদল কি লিখবো? ওমেগা স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপর আরো কি কি থাকতে পারে দেখি। রৈখিক গতিশক্তি বুঝলাম। বিভব শক্তি নিয়ে কোনো কথা নেই। বিভব শক্তি নিয়ে কেন কথা নেই? বিভব শক্তিটা স্থির, মানে ওইটুক শক্তি হচ্ছে তোমার গতিতে লাগতেছে না। আর আমরা পড়তেছি হচ্ছে বৃত্তাকার গতি নিয়ে। তো বৃত্তাকার গতিতে তো বিভবের ব্যাপার আসবে না, তাই না? কারণ ওটা তো গতিতে লাগতেছে না। যখন লাগবে তখন আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো আরেকটা ব্যাপার দেখি, রৈখিক গতিশক্তি দেখলাম, আবার হচ্ছে যদি সংরক্ষণশীলতা নীতিটা আমাদের লাগে, এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখার মতো। সংরক্ষণশীলতা নীতি, এটা একটু অন্যরকম মনে রাখা লাগে। এটা কিরকম? এটা হচ্ছে তোমার, আমরা তো এইরকম ফর্মুলা পরে অভ্যস্ত, তাই তো? বাট এইখানে ফর্মুলাটা হচ্ছে সিম্পলি এটা, I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2। একই বস্তুর জন্য, একটাই বস্তুর জন্য, একটাই বস্তুর জন্য এই ফর্মুলা। এখন যদি দাবি করে বসে ভাই যদি দুইটা বস্তু থাকে, তখন আমি কি করব? এই ফর্মুলাকে জাস্ট রিপ্লেস করে দাও। কিরকম হবে? যদি দুইটা বস্তু নিয়ে তোমাদের কাজ নেই, তারপর আমি দেখাচ্ছি। ওমেগা নট 1 দিলাম, ঠিক আছে, প্লাস I2 ওমেগা নট 2 ইকুয়াল টু I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2। এভাবে কাজ করা যেতে পারে। আচ্ছা, এই ব্যাপারগুলো হচ্ছে জাস্ট এক একটা ফর্মুলা রিপ্লেসমেন্ট, তুমি যেভাবে ফর্মুলা গুলো পড়ে আসছো জাস্ট ওটাকে রিপ্লেস করে দেয়, আর কিছু না। তো এর বাইরে তেমন কোনো ফর্মুলা আমার মাথায় থাকতেছে না যে মাথায় ফর্মুলা গুলো ইউজ করতে পারি। আরো ফর্মুলা থাকতে পারে, এত প্যারার হয় না আমাদের খুব বেশি একটা। আচ্ছা, এখন আমাদের কিছু জিনিস দেখি, কিছু স্ট্রাকচার, এক্সট্রা জিনিস, এক্সট্রা কিছু জিনিস যেগুলো আসলে আমাদের দরকার হয়, বাট খুব বেশি একটা মানে ইয়া হয় না আর কি, এই স্ট্রাকচারের সাথে ম্যাচ করে না। তো প্রথমে যে জিনিসটা শিখছি ইজ ইকুয়াল টু আর থেটা, প্রথমে এই জিনিসটা আমরা পড়ছি, ভালো কথা। তারপরে পড়লাম কি ভি ইকুয়াল টু আর এর জায়গায় আর থাকে, সেটা বোধহয় একটা ওমেগা চলে আসে। 3 নাম্বারে কি পড়লাম? আল
এ ইকুয়াল টু আলফা ইন্টু আর, একই জিনিস একই স্ট্রাকচারে। তুমি স্ট্রাকচারটার জন্য একটু মিলাই ঝালাই লিখে দিই এখানে, আর আলফা। আচ্ছা, এই অবধি ত্বরণ ছিল। ভরের পরিবর্তে হচ্ছে তো বুঝছোই জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এটা নিয়ে অনেক কথা আছে, জড়তার ভ্রামক খুব ইম্পর্টেন্ট একটা রাশি, এটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট রিভিশন ক্লাসে। আপাতত জাস্ট এটা আমরা টাচ করে করে চলে যাব রিভিশন ক্লাসগুলোতে। উম, তারপরে একটা জিনিস নিয়ে কথা বলা লাগে, সেটা হচ্ছে তোমার কি বলি ভরবেগের নিয়ে। ওকে, ভরবেগের সাথে হচ্ছে কৌণিক ভরবেগের জন্য ফর্মুলাটা, কৌণিক ভরবেগ হচ্ছে কৌণিক ভর ইন্টু কৌণিক বেগ, এটাকে লেখা যায় হচ্ছে এম ভি। আরেকটা ব্যাপার দরকার হয়, সেটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। সেন্টিপিটাল ফোর্সটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল, যার মান হচ্ছে এম পি স্কোয়ার বাই আর, অথবা বলা যায় এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। আর তুমি যদি কৌণিক বেগটা বের করো, তাহলে তুমি এটাকে পাবা হচ্ছে কিরকম, এম ভিটাকে ওমেগা লেখা যায়, সরি এটা এম ভি আর ছিল, তাহলে এটা লেখা যায় এম ওমেগা আর স্কোয়ার। আমি একটু বলবো এই দুইটার দিকে পাশাপাশি তাকাইতে, দুইটা ফর্মুলা দিকে একটু পাশাপাশি তাকাও। দেখো জিনিসটা সেম, শুধু স্কোয়ারটা জায়গা চেঞ্জ করছে। জিনিসটা সেম, স্কোয়ারটা শুধু জায়গা চেঞ্জ করছে। একটা হয়ে গেছে হচ্ছে কৌণিক ইয়া আর কি, কৌণিক ভরবেগ, একটা হয়ে গেছে তোমার হচ্ছে বল সেন্টিমিটার ফোর্স। এখানে একটা ব্যাপার একটু মাথায় রাখা লাগে, সেটা হচ্ছে আর ক্রস এফ লেখা যায়। দেখো এখানে আর থেটা ছিল, আর ওমেগা ছিল, আর আলফা ছিল, এখানে আর ক্রস এফ লেখা যায়। আর হচ্ছে তোমার যদি টাউ নিয়ে কথা বলো, টাউ টর্ক, টর্ককে লেখা যায় হচ্ছে আর, সরি টর্ককে লেখা যায় আর ক্রস এফ, আর এটাকে লেখা যায় আর ক্রস পি। পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ। ওকে, একই স্ট্রাকচার আর কি। এইটা ছোটখাটো জিনিস আমাদের একটু কাজে লাগে, খুব ভালোভাবেই কাজে লাগে। এখন আমি কথা বলবো জড়তা ভ্রামক নিয়ে। জড়তা ভ্রামক নিয়ে টুকটাক কথা না বললেই না আর কি। তো জড়তা ভ্রামক নিয়ে দুইটা ফর্মুলা একটু মাথায় রাখতে হয়, তবে তার আগে মনে রাখতে হয় কার কার জড়তার ভ্রামক কি কি। জড়তার ভ্রামক, আজকে ক্লাসটা একটা সামারি ক্লাসের মতো হয়ে যাচ্ছে, পরে আমি প্রবলেম সলভ করবো আবার। মানে আমি ফার্স্টে কি, আমরা তো জিনিসগুলো জানি, অনেক কিছু জানি, বাট হচ্ছে আমাদের একটু ভয় ভয় কাজ করে, একটু হচ্ছে গ্যাপ গ্যাপ কাজ করে, যে জিনিসটা আমি নিজেও ফিল করছি, এমন না যে হচ্ছে আমি নিজেই একবারে বুঝে টুঝে একদম পুরো উড়াই ফেলে আসছি, আমি নিজেও এই প্রবলেম গুলো ফিল করছি। তো জড়তার ভ্রামকের ক্ষেত্রে ন্যাচারাল জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার। ন্যাচারাল মানে কি, জাস্ট সিম্পলি কোন একটা বস্তু সিম্পল জড়তার ভ্রামক এত। যদি একটা জাস্ট বিন্দু থাকে, একটা বিন্দু থাকে, বিন্দু, এখন বিন্দুর ভর 1,000 কেজিও হইতে পারে, আমার সমস্যা না। বাট একটা যদি বিন্দুকে জড়তা ভ্রামক বের করতে হয়, যে আমি একটা বিন্দু আছে তাকে আমি ঘুরাচ্ছি একটা অক্ষে থেকে এত দূরে, তা তার জড়তা ভ্রামক কত, সেটা হচ্ছে এম আর স্কোয়ার। তো একটা বিন্দু থাকলে সেটা আমি এভাবে আইডেন্টিফাই করতে পারি। বাট সাধারণত আমাদের এত সহজ জিনিসপাতি থাকলেও খুব বেশি একটা থাকে না, থাকে অনেকটাই থাকে, বাট আমাদের অনেক রকম জিনিসপাতি জড়তা ভ্রামক বের করতে হয়। যেমন তোমাদের লেভেলে জড়তা ভ্রামকের ক্ষেত্রে কয়েকটা স্ট্রাকচার আছে, এর মধ্যে একটা হচ্ছে গোলকের, গোলকের একটা আছে। তো এইটা হচ্ছে একটা গোলক। গোলকের জন্য জড়তার ভ্রামক তুমি যদি বের করো, গোলক যেহেতু ফুটবল চিন্তা করতে পারো, যে কোনো সাইড থেকে একই রকম, এর সেন্টার দিয়ে যাবে একটা অক্ষ, তার সাপেক্ষে জড়তার ভ্রামক যদি তুমি বের করো, তাহলে এই জড়তার ভ্রামকের মান আসে হচ্ছে তোমার 2/5 এম আর স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে নিরেট গোলক, নিরেট গোলক, এটা নিরেট গোলকের জন্য কি জড়তার ভ্রামক। 2/5 এম আর স্কোয়ার। আবার হইতে পারে এরকম যে হচ্ছে এটা গোলক না, এটা একটা চাকতি, এটা একটা চাকতি, চাকতি মানে চাকা, চাকা বললেই চাকতি বুঝবা, মাঝখানে ফাঁকা, এটা একটা চাকতি, চাকতি মানে মাঝখানটা ফাঁকা। আরেকটা, সরি সরি, চাকতি না, চাকতিতে মাঝখানে পুরোটাতে থাকে, চাকতির মাঝখানে পুরোটা এরকম থাকে, চাকতির পুরোটা হচ্ছে এরকম ভরপুর থাকে। টাকার কয়েন আর কি, সহজ কথা বলে চাকতি উদাহরণ হচ্ছে টাকার কয়েন। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন দেখছো না, টাকার কয়েনটা হচ্ছে বেসিক্যালি চাকতি। তো চাকতির জন্য আমার ফর্মুলা হইতেছে হাফ এম আর স্কোয়ার, আমি মুখস্থ বলে দিচ্ছি, আমার এখানে প্রমাণ টমানের দরকার নেই। আর একটা চাকতির উপরে ধরো তুমি এখানে একটা 1 টাকার কয়েন, তার উপরে আরেকটা 1 টাকার কয়েন বসাইলা, তারপর আরো একটা 1 টাকার কয়েন বসাইলা, এভাবে বসাইতে আসছো, তুমি যেটা পাচ্ছ একটা সিলিন্ডার পেয়ে যাচ্ছ, একটা সিলিন্ডারটি শেপ পেয়ে যাচ্ছ। তো চাকতির জন্য যেটা জড়তার ভ্রামক, সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক সেম। তাহলে চাকতি অথবা সিলিন্ডার যদি বলে, তাহলে আমাদের জড়তার ভ্রামক হবে হাফ এম আর স্কোয়ার। চাকতি অথবা সিলিন্ডার বলে জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার। কেন, একটা কোয়েনের উপর একটা কোয়েন স্তূপ করে একটা সিলিন্ডার বানানো যায়। ওকে, চাকতি বাদ এটা হলো হাফ এম আর স্কোয়ার। আর যদি বলে হইতেছে রিং, আংটি, অথবা রিংকে আরেকভাবে বানাইতে পারে, সেটা হচ্ছে চাকা। রিং এর মাঝখানে কিছু থাকে না, স্বাভাবিকভাবে একটা চাকার মাঝখানে, রিক্সার চাকার মাঝখানে
স্ট্রোক বাদে কিছু থাকে না ভাই, স্ট্রোককে আমরা কনসিডার করবো না। কেন করবো না? স্ট্রোক হচ্ছে চাকার অংশ ধরবো না আপাতত। আপাতত ধরো ওটা ফাঁকা। যে কোনো চাকার কথা বলে আমরা এইভাবে চিন্তা করি, ফাঁকা, ভেতরটা ফাঁকা, এটা হচ্ছে রিং বা চাকা। এই ক্ষেত্রে তখন আবার ফর্মুলা হচ্ছে হাফ এমআরএস, শুধু এমআরএস স্কোয়ার। মাঝখানে বস্তু থাকলে জিনিসটা তো আর বিন্দু থাকে না, তো এই জন্য জিনিসটা হচ্ছে হাফ এমআরএস স্কোয়ার। বাট এখানে তো ফাঁকা, ফাঁকার জন্য শুধু এমআরএস স্কোয়ার। এই কয়েকটা জিনিস। আরো কয়েকটা জিনিস আছে, ওগুলাতে যাওয়ার আগে আমি কিছু ফর্মুলা বলে ফেলি। জড়তার ভ্রামককে দুইটা মাত্র ফর্মুলা তোমাকে পড়তে হবে। জড়তার ভ্রামকের দুইটা ফর্মুলা আছে, দুইটাই ইম্পর্টেন্ট। জড়তার ভ্রামক এর দুইটা ফর্মুলা, দুইটা ফর্মুলা। ওকে। তো জড়তার ভ্রামকের জন্য আমার যে দুইটা ফর্মুলা আছে, প্রথম ফর্মুলাটা খুবই 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 স্ট্রাকচার এবং খুবই সুন্দর একটা ফর্মুলা, পিচ্ছি একটা ফর্মুলা। ধরো এটা একটা টেবিল, টেবিল যদি আমি অ্যাড করতে পারি আমার খুবই শান্তি লাগবে। ধরো এটা একটা টেবিল, চার পায়া টেবিল। তো ওটাকে বড় রাখলাম। আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে টেবিলের একটা মাথা, এটা একটা পা, এখানে একটা পা দেখা যাচ্ছে, আর এইখানে হচ্ছে একটা পা। কোন রকম একটা টেবিল বানাইতে পারছি। আচ্ছা, তো এই টেবিলের উপরে উম এইখানে একটা হচ্ছে আমি কোয়েন রাখছি, একটা কোয়েন রাখছি। এই যে কোয়েনটা রাখছি, ধরো কোয়েনটার কয়েকটা অক্ষ আছে। কিরকম অক্ষ আছে? যদি এইভাবে টান দিই, এটা একটা অক্ষ, একটা হচ্ছে টেবিলের প্রস্থ বরাবর একটা অক্ষ, এরকম একটা অক্ষ, এবং আরেকটা অক্ষ হইতেছে এই যে সেন্টার পয়েন্টটা, যেটাকে আমরা ভরকেন্দ্র বলতে পারি, এই টেবিলের বরাবর লম্ব অবস্থায়। লম্ব অবস্থায় বলতে বোঝাচ্ছি, আমি জাস্ট সময়টা জাস্ট দেখাই। ধরো হচ্ছে এই বরাবর একটা লম্ব টানবো, এই বরাবর টেবিলের মাঝখানে ফুটা করে লম্বটা গেছে, ঠিক আছে? এটা, এটা তিনটা অক্ষ আছে। একটা হচ্ছে লম্ব অক্ষ, সেটাকে হচ্ছে জেড অক্ষ ধরতে পারি আমরা। টেবিলের দৈর্ঘ্য বরাবর যে অক্ষটা, সেটাকে আমরা এক্স অক্ষ ধরতে পারি। আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। জড়তার ভ্রামক মানে কি? জড়তার ভ্রামক মানে হইতেছে একটা বস্তুকে ঘোরাইতে তোমার কতটুকু কষ্ট হয়। ন্যাচারালি তাকে এক্স অক্ষ বরাবর ঘুরাইতে যে কষ্টটা হবে, ওয়াই অক্ষ বরাবর ঘুরাইতে যে কষ্টটা হবে, জেড অক্ষে তা অন্যটা হবে না, আলাদা হতে পারে। আমি কেন কোয়েনের উদাহরণটা নিলাম, এই যে অক্ষটা এখন বুঝে গেছো, তো এখন জিনিসটা বুঝতে সহজ হবে। এই ছিল আমার কোয়েনটা, এটা ছিল তার এক্স অক্ষ, এটা ছিল তার ওয়াই অক্ষ, আর এর সাথে লম্ব করে উপরের দিকে ছিল উপর নিচে ছিল যেটা, সেটা হচ্ছে জেড অক্ষ। এটা ছিল হচ্ছে তার জেড অক্ষ, এটা হচ্ছে তার জেড অক্ষ, তাই তো? তো আমার তিনটা কোয়েন, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। সরি, কোয়েন একটাই, তিনটা অক্ষ আর কি। তিনটা অক্ষ বরাবর আমার ঘোরানোর কষ্ট এক এক রকম। এক্স অক্ষ বরাবর কোয়েনটাকে ঘুরাইলে একরকম কষ্ট, ওয়াই অক্ষ বরাবর ঘুরাইলে একরকম কষ্ট, জেড অক্ষ বরাবর ঘুরাইলে একরকম কষ্ট। জেড অক্ষ বরাবর ঘুরানো মানে এই অক্ষের চারপাশে ঘুরানো, মানে জিনিসটা জাস্ট এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। মানে জাস্ট কোয়েনটা কিভাবে ঘুরেছে, সিডি যেভাবে ঘোরে না, সিডি, সিডি দেখছো ডিভিডি প্লেয়ার গুলাতে ডিস্কটা যেভাবে ঘোরে, ওটা হচ্ছে জেড অক্ষ বরাবর ঘোরানো আর কি। আচ্ছা, তো এই যে জেড অক্ষ বরাবর ঘোরানোর যে কষ্টটা, সেটাকে আমি ধরলাম আই জেড, মানে এটা হচ্ছে তার জড়তার ভ্রামক। এটা কত? যেহেতু এটা কোয়েন বা চাকতি, এটার ফর্মুলা আমি একটু আগে পড়ে আসছি, হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। তো প্রথম ফর্মুলাটা হচ্ছে, এক নম্বর ফর্মুলাটা হচ্ছে, মনে করে নাও যে, মনে করে নাও যে তোমার আহ প্রথমে মনে করে নাও যে তোমার তিনটা অক্ষ বরাবর ঘুরাইতে যে কষ্ট, জড়তার ভ্রামক, সেটা হচ্ছে আই জেড, আই ওয়াই, আর একটা হচ্ছে আই এক্স। প্রথম ফর্মুলাটা হচ্ছে, তোমার এক্স অক্ষ বরাবর ঘুরাইতে যে কষ্টটা হবে, তোমার ওয়াই অক্ষ বরাবর ঘুরাইতে যে কষ্টটা হবে, ওই দুইটা যোগফলের সমান হবে তোমার জেড অক্ষ বরাবর ঘুরাইতে কষ্টটা। প্রথম ফর্মুলা এটা ইন্ডিকেট করে আর কি। এক্স অক্ষ বরাবর যতটুকু কষ্ট হবে, ওয়াই অক্ষ বরাবর যতটুকু কষ্ট হবে, জেড অক্ষ বরাবর তার দুইটা যোগফল সমান হবে। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। আমি ফর্মুলা খুব বেশি এক্সপ্লেনেশনে যাব না, একটু পরে অঙ্ক দেখবো। অঙ্ক না, প্রমাণ সহ কিছু জিনিস দেখবো, রিলেট করতে পারি যেন। ওকে, এটা প্রথম কাজ। দ্বিতীয়টাতে যাওয়া যাক। দ্বিতীয় ফর্মুলাটা কি আসলে? দ্বিতীয় ফর্মুলা হচ্ছে, ধরো কোন একটা অদ্ভুত টাইপ বস্তু নিলাম আমি, just যে কোনো বস্তুর সাপেক্ষে, ধরো এটা একটা বস্তু। হ্যাঁ, এই বস্তুটার একটা অক্ষ আছে, কেন্দ্রগামী অক্ষ, ভর কেন্দ্রগামী অক্ষ, যেটা একদম ভর কেন্দ্র দিয়ে যায়, এইটা একদম ভর কেন্দ্র দিয়ে যাওয়া একটা অক্ষ হইতে হবে। সাইডে বামে চাপে কোনো অক্ষ নেওয়া যাবে না, একদম ভর কেন্দ্র দিয়ে যাওয়া একটা অক্ষ হওয়া লাগবে।
এটা হচ্ছে একটা ভর কেন্দ্রগামী অক্ষ, যেটা ওই বিন্দু দিয়ে গেছে। এটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষ। এই ভর কেন্দ্রগামী অক্ষটাতে, মানে মাঝখান দিয়ে গেছে একদম যে অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে যদি তুমি বস্তুটাকে ঘুরাও, ওই ডিস্ক যেভাবে ঘুরাইছিলে বস্তুটা ধরো এইভাবে ঘুরবে, এই পাশ দিয়ে গিয়ে এই পাশ দিয়ে এরকম করে ঘুরবে। ঘুরাইলে তোমার যে কষ্টটা হবে সেটা হচ্ছে আইজে। আইজের ধরো কষ্ট হয়েছে, বা শুধু আই কষ্ট হয়েছে। ওকে, তুমি যদি এখন কি করো যে ভাই ঠিক আছে আপনার অক্ষটা তো এতটুকু, আমি এক কাজ করি, আমি অক্ষটাকে একটু কপি করি, ডুপ্লিকেট করলাম, করে আমি একটু অক্ষটাকে ধরুন ছড়াই আনবো। আরে কাকু, আচ্ছা, ধরো অক্ষটাকে আমি একটু সরাই, এই বরাবর একটা অক্ষটাকে দিয়ে আসলাম, যে আমি আর আগের জায়গা থেকে ঘুরাবো না, আমি একটু সাইডে চেপে ঘুরাবো। ব্যাপারটা এমন। কতটুকু ভাই আপনি সাইডে চাপবেন, ধরেন আপনি এই পরিমাণের সাইডে চেপে জিনিসটাকে ঘুরাবেন। এখন আপনি এই বস্তুর সাপেক্ষে জিনিসটাকে ঘুরাইতে যাচ্ছেন, এ কিভাবে ঘুরবে? সে ঘুরবে এইভাবে। ঠিক আছে, এইভাবে ঘুরবে জিনিসটা। এখন তার কষ্ট কি বাড়বে না কমবে? মাঝখান থেকে ঘুরাইলে কষ্ট কম, সাইডে গিয়ে ঘুরাইলে কষ্ট বেশি। এটা দেখবা। তুমি একটা বাচ্চাকে হচ্ছে জাস্ট এখানে ধর একটা বাচ্চা দাঁড় করে রাখছো, তুমি বাচ্চাকে ঘুরাবা, খুব বেশি একটা কষ্ট নেই তোমার। সেই বাচ্চার এবার বাচ্চার হাত দুইটা ধরে, এই ধরো বাচ্চার হাত দুইটা ধরে এমন করে ঘুরাচ্ছ তুমি এখানে দাঁড়ায় থেকে, পা গুলো এই পাশে হাত গুলো এই পাশে, আমরা তো ঘুরাই না বাচ্চাগুলো কিভাবে, তুমিও ঘোরো বাচ্চাও ঘোরে, তখন দেখবে বাচ্চা ঘুরাইতে কষ্ট বেশি। ওকে, তখন একটু কষ্টটা বাড়বে। এখন আমি প্রশ্ন করলাম যে এইখানে আমার কষ্টটা কত, মানে এইখানে আমার জড়তাটা কত। এই জড়তাটার মান হচ্ছে দেখো, মাঝখান থেকে যদি ঘুরাইতে তাহলে সবচেয়ে কম কষ্ট হইতো, তাহলে তোমার সবচেয়ে কম কষ্ট হইতো সেটা কত, আই জেড, বা এটাকে আই জিও ধরা হয়। জি ফর গ্রাভিটেশনাল সেন্টার নাকি যেন একটা আছে, মানে একদম ভরকেন্দ্র দিয়ে যায় যেটা আর কি। ধরো এটা আই জি লিখলাম, আইজি। আইজিটা হচ্ছে মাঝখান দিয়ে যাওয়াটা, আইজিটা হচ্ছে মাঝখান দিয়ে যাওয়াটা, আইজি। মাঝখান দিয়ে ঘুরানোর কষ্ট এটা, মাঝখান দিয়ে ঘোরানোর কষ্ট। প্লাস তুমি যখন সাইডে চাপাই ঘোরাচ্ছ তখন তোমার এক্সট্রা একটা কষ্ট করা লাগে না, একটা এক্সট্রা কষ্ট করা লাগে না ঘোরানোর জন্য। সেই এক্সট্রা কষ্টটা হচ্ছে যোগ করে দিব, সেটা কত, এটা হচ্ছে এম। এই বস্তুর ভর যেটা সেটা যদি এম হয়ে থাকে, then তুমি কতটুকু সাইডে চাপছো এই পরিমাণে এম এস স্কোয়ার। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। সেকেন্ড ফর্মুলাটা আরো একটু সুন্দর স্ট্রাকচার একটা ফর্মুলা। মাঝখান থেকে কোনো কিছু ঘুরাইলে তোমার কষ্ট সবচেয়ে কম হবে, কতটুকু কষ্ট হচ্ছে সেটা হচ্ছে আইজি। মাঝখান থেকে আপনি কি বলতেছেন, মাঝখান থেকে আপনি বলতে কি বোঝাচ্ছেন, ধরেন এই বস্তুটার ভর কেন্দ্র যে পয়েন্টটাতে সেটাকে আমি মাঝখান ধরে নিচ্ছি, then আমি ওই ভর কেন্দ্রের সাপেক্ষে একটা অক্ষ নিয়ে যদি ওরে ঘুরাইতাম তাহলে আমার সবচেয়ে কম কষ্ট হতো, সেটা কত, আইজি। এখন আমি কি করছি, ভর কেন্দ্র থেকে লম্ব বরাবর একটা অক্ষ সরে গেছি, কিছু দূর সরে গেছি, ভর কেন্দ্র থেকে কিছু দূর সরে গেছি। ভর কেন্দ্র বরাবরই ঘুরাবো ঠিক আছে, বাট কিছু দূর সরে গিয়ে ঘুরাবো। ভর কেন্দ্র ওই বরাবরই ঘুরাচ্ছি। আর কতটুকু সরে গেছি, এই পরিমাণে সরে গেছি, তাহলে আমাকে এক্সট্রা কষ্ট করা লাগবে। এখন আমাকে এক্সট্রা কষ্ট করা লাগবে, সে এক্সট্রা কষ্ট কতটুকু, এম এইচ স্কোয়ার। এটা হচ্ছে টোটাল জড়তাটা, টোটাল জড়তা ওই পয়েন্টের জন্য। এই পয়েন্টের জন্য জড়তা হচ্ছে, আগের কষ্ট তো আসেই আছে, প্লাস যে এক্সট্রা সরে গিয়ে ঘোরাচ্ছি সেই কষ্টটা করব। আগের কষ্টটা হচ্ছে মিনিমাম, যখন আমি আগের জায়গাতেই ছিলাম মাঝখানে ছিলাম তখন এক্সট্রা কোনো কষ্ট সরি নাই, তখন এই যে মানটা ছিল জিরো, তখন আমার এক্সট্রা কোনো কষ্ট ছিল না। বাট আমি যত সরে যাব মাঝখান থেকে, ভরকেন্দ্র থেকে যত সরে গিয়ে ঘোরাবো, আমার তত এক্সট্রা কষ্ট করা লাগবে। এক্সট্রা কষ্ট মানে এটা। তো এই দুইটা ফর্মুলাই, এটা একটা এক্সাম্পল ছোট্ট করে দিয়ে আমরা দেখে ফেলি। ধরো এটা হচ্ছে একটা স্কেল, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ভরকেন্দ্র নিয়ে, এই জিনিসটা তোমার খুব কাজে আসবে। তারপর আমরা দেখতেছি ভরকেন্দ্রের এই যে স্কেলটার মাঝখান থেকে মধ্যবিন্দুর সাপেক্ষে একটা অক্ষ নিলা, যে অক্ষ, এই সাপেক্ষে তুমি জিনিসটাকে ঘোরাচ্ছ, তোমার জড়তার ভ্রামক আসবে এম এল স্কোয়ার ডিভাইড বাই 12। বিশ্বাস করে এটাই হবে, এম এল স্কোয়ার ডিভাইড বাই 12। এলটা কি, এই স্কেলটার দৈর্ঘ্য, স্কেলটার দৈর্ঘ্য হচ্ছে এল। আচ্ছা ভালো কথা, মানলাম সবকিছু ঠিকঠাক। এখন আমি একটু সাইডে চেপে ঘোরাবো, একটু সাইডে চেপে ঘোরাবো, কতটুকু সাইডে, একদম স্কেলের কানিতে চলে যাব। ওই স্কেলটাকে আমি এইভাবে ঘোরাবো, তুমি নিজেই তোমার হাতের থাকা স্কেলটাকে নিয়ে ট্রাই করতে পারো। মাঝখানে ঘোরানো বেশ সহজ, বাট সাইড দিয়ে ঘোরানো খুবই কঠিন। তোমার হাতে মোবাইল থাকলে মোবাইল দিয়ে একটা ট্রাই মারো। তুমি যদি মোবাইলটাকে মাঝখানে রেখে ঘোরাও, এটা আমরা প্রায়ই ঘুরাই অবসর টাইমে বসে বসে, বাট তুমি জিনিসটাকে যদি সাইডে নিয়ে ঘোরাও দেখো অনেক কঠিন লাগে, একটু কষ্ট লাগে, আগের থেকে আগেটাই সহজ ছিল মাঝখানে সাপেক্ষে। ওকে, এখন তাহলে সাইডে চেপে ঘুরাইলে আমার কতটুকু কষ্ট হবে, এটা হচ্ছে আমার আইজি, মাঝখান থেকে ঘোরানো। তাহলে এখন আমার কষ্ট হচ্ছে, এখন আমার যতটুকু কষ্ট হবে মানে জড়তার ভ্রামক যতটুকু হবে, তা আগের কষ্টটা আছে আসেই, প্লাস এক্সট্রা করে আমাকে একটা কষ্ট করতে হবে এম এইচ স্কোয়ার। এখন এইচ এর মানটা কত, আমি যতটুকু সাইডে চাপছি,
কতটুকু সাইডে যাচ্ছি? স্কেলের অর্ধেক পরিমাণে। তাহলে স্কেলের অর্ধেক হচ্ছে L/2। L/2 পরিমাণ সাইডে যাচ্ছি। আমি দেখো এখানে লিখতে পারি M L² / 12 প্লাস M H² বদলে কি লিখবো? L/2 তার স্কোয়ার। তাহলে এটা থাকতে হচ্ছে M² / 12 প্লাস এখানে থাকে হচ্ছে M² / 4। এটা ক্যালকুলেশন করে দেখবা ML² / 3। এখানে দুইটা ফর্মুলা আমরা শিখে ফেললাম। কি কি ফর্মুলা? প্রথম ফর্মুলাটা হচ্ছে এই যে মাঝখানের সাপেক্ষে ঘোরানোর জন্য, এটা একটা ফর্মুলা, এটা 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর হচ্ছে মাঝখান থেকে না ঘুরে আপনি যদি একটু সাইড থেকে ঘুরান, প্রান্ত থেকে ঘুরানো এটাকে বলা হয়, প্রান্ত থেকে ঘুরানো। তাহলে আমার ফর্মুলা হচ্ছে ML² / 3। আমাদের দুইটা ফর্মুলা আসলে ইম্পর্টেন্ট এবং দুইটা ফর্মুলায় বইয়ে আসে। তো দুইটা ফর্মুলা নিয়ে কখন কোনটা নিয়ে কাজ করতে হয় ডিপেন্ড করবে প্রশ্নের উপরে। যেমন বইটা একটা প্রশ্ন আসছিল, এই প্রশ্নটা আমি অনেকবার তোমাদেরকে করাইছি, আমার মনে আছে। একটা স্কেলটা হচ্ছে 1 মিটার লম্বা। 1 মিটার লম্বা আমি কিভাবে বুঝলাম? আমার স্কেলটাতে দাগ কাটা আছে 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 50, এমন করে করে আমার স্কেলটাতে দাগ কাটা আছে। ওকে। তো এখন স্কেলটার মাঝখানে যদি আমি ঘুরাইতাম, স্কেলটা যেহেতু 1 মিটার বলেই দিচ্ছে এবং স্কেলটার ভর আমি ধরে বললাম 1 কেজি আপাতত, ভর যা ইচ্ছা থাক না কেন, আমরা দেখাই। এখানে ধরো ভরটা দেয়া আছে। ওকে। আচ্ছা, তাহলে এখন আমি কি করলাম? স্কেলটার ধরো দাগ কিভাবে ছিল? এটা 0 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, এখানে ধরো 40 আছে, এখানে 50 সেন্টিমিটার, একইভাবে 60 করে করে এভাবে 1 মিটার পর্যন্ত আছে। তাহলে মাঝখান থেকে ঘোরানোর কষ্ট কত? ML² / 12 মাঝখান থেকে ঘোরানোর কষ্ট IG। এটা হচ্ছে IG। আমি প্রশ্ন করলাম আমি 20 সেন্টিমিটার দাগ থেকে ঘুরাইতে চাই, 20 সেন্টিমিটার দাগের থেকে ঘুরাইতে চাই। এটা কি এভাবে বলবো? 20 সেন্টিমিটার দাগে জড়তার ভ্রামক কত? ঘোরানোর কষ্টটাই হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কত? সেটা কত হবে? ML² / 12 তো থাকতেছেই, প্লাস 20 সেন্টিমিটার মানে আমি কতটুকু সরছি, এক্সট্রা হচ্ছে MS² কাজ করা লাগবে, এম এর মান তো ফিক্সড। এই যে মানটা কত? আমি কতটুকু সরছি মাঝখান থেকে, মাঝখান থেকে আমি কতটুকু সরছি দেখো, এতটুকু সরছি, এইটুকু হচ্ছে এইচ। এটা কতটুকু? এই যে 20 আর 50 মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে আমি 30 সেন্টিমিটার সরছি, এটা হচ্ছে এইচ এর মান। তখন আমি এইচ এর মান বসাই এইটা 20 সেন্টিমিটার দেখে যত ভ্রামক বের করতে পারি। এটা একটা কনসেপ্ট। লাস্ট একটা কনসেপ্ট বলে আজকে লেকচারটা শেষ করব, সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা, তাই তো? ধরো কোন একটা বস্তুকে আমরা এভাবে একটা স্ট্রাকচার নেই, ধরো কোন একটা বস্তু এখানে ছিল, দেন এই বস্তুটাকে যদি তুমি, এখানে কতটুকু উচ্চতায় ছিল? MgH পরিমাণ উচ্চতাতে ছিল, তাই তো? তো এই বস্তুটাকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে এখানে এসে পুরাটাই গতিশক্তি প্রাপ্ত হয়। এখানকার গতিশক্তি ছিল 12 mv²। এবং আমরা যখন কৌণিক গতিশক্তি কাউন্ট করতাম না, শুধুমাত্র রৈখিকে থাকতাম, শুধুমাত্র রৈখিক কনসিডার করে, শুধু রৈখিক কনসিডার করলে আমরা লিখতাম এভাবে, MgH এর যে শক্তিটা সেটা হচ্ছে 12 mv² কনভার্ট হচ্ছে, মানে এই দুইটা শক্তির মান সমান হয়। এভাবে আমরা কাজ করতাম। আর এখন রৈখিকও কনসিডার করতে হবে, প্লাস আমাকে কৌণিকটাও কনসিডার করতে হবে। এই দুইটা জিনিস যদি আমি কনসিডার করি, তখন আমার জিনিসটা কিরকম স্ট্রাকচারে দাঁড়াবে? তখন স্ট্রাকচারটা হবে এরকম, দেখো আমার MgH এর টোটাল শক্তিটা, সেটা এখন দুইটা শক্তিতে কনভার্ট হচ্ছে। একটা রৈখিক গতিশক্তি, আরেকটা হচ্ছে আমার কৌণিক গতিশক্তি। কৌণিক গতিশক্তি আমার দুইটা জায়গায় কনভার্ট হচ্ছে। আমি লিখতে পারি MgH শক্তিটা আমার দুইটা ভাগে ভাগ হচ্ছে। রৈখিকের মান আমি জানি 12 mv², আর কৌণিকের মানটা একটু আগে শিখে আসছি হাফ, এম এর বদল হবে I, ভি এর বদল ω²। কৌণিক গতিশক্তি, এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা ফর্মুলা দিয়ে রুয়েট অনেকবার অঙ্ক করছে দিছিল আর কি। তো এইটুকু হচ্ছে পুরো ক্লাসের একটা সামারি, পুরো টপিকের একটা সামারি, যতটুকু কৌণিক রিলেটেড ব্যাপার স্যাপার আছে ততটুকুর সামারি। এরপরেও আমাদের অনেক বেশি ডিটেলসে কথাবার্তা আছে, আমি তোমাদেরকে একটা শিট দিছি, সেখান থেকে আমি প্রবলেম সলভ করাবো। আমাকে এখানে যথেষ্ট কাজ করতে হবে চ্যাপ্টারটা নিয়ে, চ্যাপ্টারটা এখন আমরা ডিপলি সলভ করবো। সো পুরান দিনে যেসব জিনিসপাতি পড়ছিলাম সেসব একটু মনে করাই দিলাম। আজকে লেকচারটা এই মনে করানো অবধি থাকবে। পরের লেকচারে গিয়ে আমরা যেটা করব, এই মনে করানো থেকে জিনিসগুলো নিয়ে আবার কাজ করা শুরু করবো, প্রবলেম সলভ করবো, ডিপে ঢুকবো, কোশ্চেন ব্যাংকে কি কি প্রবলেম আসছে, অ্যাডমিশনে কিরকম প্রবলেম আসতেছে। বেসিক্যালি অ্যাডমিশনের প্রবলেম করলে আর এইচএসসি প্রবলেম কিছু থাকে না, সেগুলো দেখবো। ততদিন তুমি ভালো থাকো।